তো আজকে হচ্ছে 8 মার্চ 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচ 2025-এর 20তম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির 20তম ক্লাস। আজকে আমরা আলোচনা করব আসামির অনুপস্থিতিতে বিচার। আসামির অনুপস্থিতিতে বিচার বা ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া, এই বিষয়টা আলোচনা করা হয়েছে ফৌজদারি কার্যবিধির 339B, 339 খ, বা ইংরেজিতে যদি বলেন তাহলে 339B। ফৌজদারি কার্যবিধির 339 খ ধারায় আসামির অনুপস্থিতিতে বিচার বা ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া সংক্রান্ত বিধান আলোচনা করা হয়েছে। মাঝে মাঝে বার কাউন্সিল ভাইবা বোর্ডে শুধু একটা প্রশ্নই পরীক্ষার্থীদের করে, বলেন তো যে আসামির অনুপস্থিতিতে বিচার কত ধারায় আছে। তো আপনার তখন ওই ধারাটাই ভাইবা বোর্ডে বলতে হয়। যদি ভুল করেন, দেখা গেল যে ভাইবা বোর্ডের ক্ষেত্রে ওই একটা, কারো কারো ক্ষেত্রে একটা দুইটা প্রশ্ন করে, পারলে পারলো না পারলে নাই, সাধারণত শেষের দিকে। ওই সময় আর এত বেশি প্রশ্ন করার সুযোগ থাকে না। তো এজন্য অনেক সময় যদি একজন মানুষ নার্ভাসনেসের কারণে, সে হয়তো বা জানে যে 339B, কিন্তু নার্ভাসনেসের কারণে ভুল যদি বলে ফেলে, তাহলে কি হয়ে যাবে বলেন? ওই জায়গায় ফেল করাই দেয় এবং 1 বছর আপনার আবার ভাইবা দেওয়া লাগে। উদাহরণস্বরূপ, আমি একজনের, আমার হাইকোর্ট ভাইবার সময় চট্টগ্রাম ইউনিভার্সিটির এক বড় ভাই, উনি আর আমার একসাথে ভাইবা, উনারে ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করতে যে কিসে প্র্যাকটিস করেন, কোন সাইডে প্র্যাকটিস করেন, হাইকোর্টের ভাইবা। তখন উনি তো পরিকল্পনা করে গেছে, বলবে যে 2 সাইডই করি স্যার, কিন্তু মুখ ফসকে বলে ফেলছে স্যার ফৌজদারি প্র্যাকটিস করি। ও, ফৌজদারি প্র্যাকটিস করেন না? বলেন তো যে খুন সহ ডাকাতি কত দাঁড়ায়? উনি বলে ফেলছে 397 ধারায়। খুন সহ ডাকাতি হলো 393, আর উনি বলে ফেলছে 397। ও, এই হলো ফৌজদারি প্র্যাকটিস করেন। যান, ওনার হাইকোর্টের ভাইবা ওই বাড়ি শেষ, মানে আরো একবার ভাইবা দেওয়া লাগছে। তো যাই হোক, আমরা ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া সবসময় মনে রাখবো 339-এর কত, বি বা খ। ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া আসলে কি? আসামির অনুপস্থিতিতে বিচার। আপনারা জানেন যে, বিস্তারিত আলোচনা যদি নাই করি, একটু সংক্ষেপে বলি, যে একটা মামলা আমলি আদালত থেকে সিআর মামলায়, যখন নালিশি মামলায় যখন সকল আসামি হাজির হয়, বা সকল আসামিকে ধরেন গ্রেফতার করা হয়েছে বা হাজির হয়, তখন ওই মামলাটা বদলি করে বিচারিক আদালত। আর জিআর মামলার ক্ষেত্রে যখন পুলিশ রিপোর্ট দাখিল করা হয়, পুলিশ রিপোর্ট মিনস চার্জশিট আর ফাইনাল রিপোর্ট, যাই হোক না কেন, যদি পুলিশ রিপোর্ট ম্যাজিস্ট্রেট কর্তৃক গৃহীত হয়, মানে যদি তিনি এটা আমলে নেন, তারপরে মামলাটা কি বদলি করে দেয়। তো এখন ধরেন সিআর মামলায় 3 জন আসামি, 3 জনের বিরুদ্ধে ওয়ারেন্ট দিছে, 2 জন এসে জামিন নিছে, রেগুলার হাজিরা দিচ্ছে, কিন্তু আর একজন যে আসামি, সে কোনোদিন হাজিরা দেয়ও নাই, কোনোদিন তারে গ্রেফতারও করা যায়নি। আবার পুলিশ রিপোর্ট গৃহীত হওয়ার পরে, তারপরে যদি চার্জশিট গৃহীত হয়, তাহলে চার্জশিট গৃহীত হওয়ার পর ওই আসামির প্রতি সমন দেয় অথবা ওয়ারেন্ট দেয়। তো ওই সমন ওয়ারেন্ট অনুযায়ী তারে কোনোদিন গ্রেফতার করা যায়ও নাই, সে নিজে কি কোনোদিন আসেও নাই। তাহলে এখন তার জন্য তো আর এই মামলাটা আজীবন আমলি আদালতে থাকবে না। একটা সময় তো এই মামলাটা বিচারিক আদালতে গিয়ে তো বিচার শুরু করতে হবে। তো এজন্য তার সর্বশেষ কিছু সুযোগ দেয় হাজির হওয়ার জন্য। সেই সুযোগগুলো কি? প্রথমে তাকে 87 ধারা অনুসারে হুলিয়া জারি করে। হুলিয়াটা হবে লিখিত। হুলিয়াটা কি? লিখিত। এবং হুলিয়া 3 ভাবে জারি করা যায়, মনে আছে কিনা আপনাদের? ওই যে আসামির ওই জায়গায় যে ঘোষণা দিয়ে, লটকায় দিয়ে, আর কোর্টে এসে লটকায় দিয়ে, 3টা মনে আছে? হুলিয়াটা হতে হবে লিখিত, সর্বনিম্ন সময় 30 দিন, সর্বোচ্চ কোনো সময় ওখানে নাই। হুলিয়ায় ছিল, হুলিয়া জারির সময়ের মধ্যে সে আসে নাই, তার সম্পত্তি প্রয়োগ করতে পারে কত ধারায়? 88 ধারায়। এবং আমি আপনাদের বলে দিই যে 88 ধারার প্রয়োগটা, এটা হুলিয়ার সাথে সাথেও করতে পারে, হুলিয়ার সময় কি শেষ হওয়ার পরেও করতে পারে। এটা কার ক্ষমতা? আদালতের বিবেচনামূলক ক্ষমতা। তার স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোক করে কত ধারায়? 88 ধারায়। হুলিয়া জারি করলো, আসে নাই। সম্পত্তি ক্রোক করলো, আসে নাই। তারপরে সর্বশেষ যে ধারা, সেটা হলো 339 খ। কি বলেন? 339 খ। এখানে বলেছে যে এরপরে সর্বশেষ আদালত ওই আসামিরে, তারে হাজির হওয়ার জন্য বহুল প্রচলিত 2টি, সর্বনিম্ন 2টা বাংলা জাতীয় দৈনিকে, বাংলা জাতীয় দৈনিকে তার একটা নির্দিষ্ট সময় দিয়ে বলবে যে আপনি এত সময়ের মধ্যে অমুক জায়গা হাজির হন। এই সময়ের মধ্যেও যদি সে হাজির না হয়,
তারপরে আর তার আর দরকার নাই, তার অনুপস্থিতিতেই বিচার হয়ে যাবে। তাহলে 339 খ ধারাটা এটা শুধুমাত্র একা একা প্রয়োগ করা যায় না, এটা প্রয়োগ করার আগে কত কত ধারা লাগবে? 87 ধারা, 88 ধারা, তারপর হলো 339-এর খ। এবং এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসার প্রচুর সম্ভাবনা আছে, প্রচুর জায়গা আছে যেগুলো আমাদের খুঁটিনাটি সহকারে জানতে হবে। তাহলে আমরা একটু পড়া শুরু করি, দেখেন। এবং যদি বলে যে এই যে যে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়ার যে বিধানগুলা, মানে হুলিয়া দেওয়া, প্রয়োগ করা, বা জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া, এই কাজগুলো কোন কোর্ট করে? বিচারিক আদালত করে না আমলি আদালত করে? কে করে? আমলি আদালত করে, কগনিজেন্স কোর্ট করে। ঠিক আছে, ঠিক আছে, দেখেন তাহলে যে ক্ষেত্রে অনুপস্থিতিতে বিচার করা যায়, ফৌজদারি কার্যবিধি 339 খ ধারায় নিম্নলিখিত ক্ষেত্রে আসামির অনুপস্থিতিতে বিচার করা যেতে পারে, যথা ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করবেন 87 এবং 88 ধারায় আবশ্যিক বিধানসমূহ প্রতিপালন করা হয়েছে। অর্থাৎ পলাতক বা আত্মগোপন করেছে এমন অভিযুক্তকে গোল দিবেন সর্বনিম্ন 30 দিনের সময় দিয়ে হাজির হওয়ার নির্দেশ দিয়ে এবং লিখিত হুলিয়া জারি করেছে। আমরা একটা জিনিস প্রায় ভুল করি, যে হুলিয়ায় যে সময়টা, এটা সর্বনিম্ন 30 দিন, সর্বোচ্চ 30 দিন না, কি সর্বনিম্ন 30 দিন। আদালত যদি মনে করে আরো বেশি সময় দিতে পারে, আরো বেশি সময় কত দিতে পারে সেটা আদালতের এখতিয়ারাধীন। তবে উক্ত লিখিত হুলিয়া জারির পরেও অভিযুক্ত হাজির হয়নি এবং এই কারণে 88 ধারা অনুসারে আদালত অভিযুক্ত ব্যক্তির স্থাবর বা অস্থাবর উভয় সম্পত্তি ক্রোধ করার আদেশ দিয়েছে। এটা আমরা এর আগেই বিস্তারিত কি বলেন করেছি। তো আদালতের বিশ্বাস করার কারণ আছে যে আন্ডারলাইন করবেন অভিযুক্ত পলায়ন করেছে বা আত্মগোপন করেছে, যেন তাকে গ্রেফতার না করা যায় বা বিচারের জন্য হাজির না করা যায়, এবং অভিযুক্তকে গ্রেফতারের তাৎক্ষণিক কোনো কি নাই, সম্ভাবনাও নাই। আদালতের কাছে মনে হয়েছে যেহেতু তারা হুলিয়া দিলাম আসে নাই, যেহেতু সম্পত্তি ক্রোধ করলাম আসে নাই, তাহলে তার তো হাজির হওয়ার সম্ভাবনা কি বলেন নাই বলা যায়। তো অনুপস্থিতিতে বিচারের পদ্ধতিটা দেখেন। গ্রেফতারি পরোয়ানা জারি করার পর যদি কোনো অভিযুক্তকে গ্রেফতার করা না যায়, এটা করলেন গ্রেফতারি পরোয়ানা, সমন না কিন্তু, কি গ্রেফতারি পরোয়ানা জারি করার পর যদি কোনো অভিযুক্তকে গ্রেফতার করা না যায় বা স্বেচ্ছায় হাজির না হয়, তবে তার বিচারের জন্য ফৌজদারি কার্যবিধির 339 খ ধারায় উল্লেখিত অনুপস্থিতিতে বিচার সংক্রান্ত বিধান অনুসরণ করতে হবে। এখন যে জিনিসটা এখানে মনে রাখতে হবে, দেখেন অভিযুক্তকে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ, এখান থেকে প্রশ্ন আসতে পারে। আসামির অনুপস্থিতিতে বিচার শুরুর পূর্ববর্তী শর্ত হলো অনুপস্থিত আসামিকে হাজির দেওয়ার জন্য ব্যাপক প্রচার আছে এমন বল দেবেন 2টি জাতীয় বাংলা পত্রিকায়, 2টি জাতীয় কি দৈনিক বাংলা পত্রিকায় হাজিরার আদেশ প্রকাশ করতে হবে। কয়টা পত্রিকায় বলেন? 2টা। আচ্ছা, তো এরপরে দেখেন উক্ত প্রকাশিত আদেশে উল্লেখিত সময়ের মধ্যে ব্যর্থ হলে উক্ত আসামির অনুপস্থিতিতে কি করা যাবে? বিচার করা যাবে। তো এখন এখানে একটা বিধান দেখেন, সেটা হলো যে জামিনে মুক্তিপ্রাপ্ত আসামির অনুপস্থিতিতে বিচার। একটা জিনিস মনে রাখবেন, যে আসামি একবার জামিনে মুক্তি পেয়েছে তার ক্ষেত্রে কিন্তু হুলিয়া, অনুপস্থিতির বিচার এগুলা কিছুই কি করা হবে না বলেন, অনুসরণ করা হবে না। ঠিক আছে। আর এখানে ওই যে যে 2টা জাতীয় বাংলা পত্রিকা লেখা আছে না, এখানে লেখেন সর্বনিম্ন 2টি জাতীয়, সর্বনিম্ন শব্দটা যোগ করে দেন, এখানে লেখে নাই সর্বনিম্ন, এই যে এই বইতে নাই। 2টি জাতীয় বাংলা পত্রিকায় এখানে যোগ করে দিবেন কি সর্বনিম্ন, মানে আদালত ইচ্ছা করলে আরো বেশি দিতে পারে। এবং আরেকটা জিনিস এখানে গুরুত্বপূর্ণ, উক্ত প্রকাশিত আদেশে উল্লেখিত সময়ের মধ্যে, মানে কত দিনের মধ্যে হাজির হওয়ার নির্দেশ দিবে এটা এই ধারায় নাই, এটা আদালত যেটা যৌক্তিক মনে করে। তাহলে তানবীর যদি বলে হুলিয়ায় সর্বনিম্ন সময় কত, 30 দিন, হুলিয়ায় সর্বোচ্চ সময় কত উল্লেখ নাই। 339 খতে যে আহ জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হতে বলবে কত সময়ের মধ্যে নির্দিষ্ট নাই, এটা আদালত নির্ধারিত সময়। এই সূক্ষ্ম জিনিসগুলো মনে রাখতে হবে। আচ্ছা, জামিনে মুক্তিপ্রাপ্ত আসামির অনুপস্থিতিতে বিচার। পলাতক আসামির অনুপস্থিতিতে বিচার করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদানের বিধান নিম্নলিখিত ক্ষেত্রে অনুসরণ প্রয়োজনীয় না। 339 খ-2 ধারায় বলা হয়েছে যে যে ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি
আদালতে হাজির হওয়ার পর আন্ডারলাইন করবেন সে আদালতে কি হয়েছে, হাজির হয়েছে, বা অভিযুক্তকে আদালতে হাজির করার পর বা জামিনে মুক্তি পাওয়ার পর উক্ত অভিযুক্ত ব্যক্তি পলাতক হয় বা হাজির হতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে এমন পলাতক ব্যক্তির অনুপস্থিতিতে বিচার করতে তাকে হাজির হওয়ার নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করার কোনোই প্রয়োজন নেই। হ্যাঁ, হ্যাঁ, একটা হওয়ার পর মানে আপনি হইছেন, আর করার পর মানে কি ভদ্রভাবে আপনারে ধরে নিয়ে আসছে। জি। আচ্ছা, তাহলে এখানে কিছু জিনিস আমাদের মনে রাখতে হবে যে জামিনে যদি কেউ একবার মুক্তি পায় বা জামিনে মুক্তি পাক বা না পাক, যে একবার জীবনে হাজির হয়েছে, জেলখানাতে মনে করেন যে নায়কের মতো জেলখানা ভাঙে চুরে পলায় চলে গেছে, বা তার এই যে বর্তমান যেরকম মানে দল বেঁধে যায় থানা থেকে আসামিরে কি করে নিয়ে আসতেছে, চিন্তাই করে নিয়ে আসতেছে, তো এরকম আনলে কিন্তু তার ক্ষেত্রে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া বিধান প্রযোজ্য হবে না। বুঝতে পারছেন? কারণ সে একবার গ্রেফতার হয়েছে বা সে একবার কি হাজির হয়েছে, এ হলো কাহিনী। তাহলে বিগত বছরের প্রশ্ন দেখেন, 2022 সালের পরীক্ষায় একটা প্রশ্ন এসেছে, আসামির অনুপস্থিতিতে বিচার সংক্রান্ত বিধানটি দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 কোন ধারায় আছে? কোন ধারায় আছে? 339 বি। 2 নং প্রশ্নটা দেখেন, যে আসামির অনুপস্থিতিতে বিচার করার জন্য কমপক্ষে, কমপক্ষে শব্দটা বললেন, কমপক্ষে কয়টি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে? কয়টা? 2টা। যদি বলে সর্বোচ্চ কয়টা? আদালত যেটা যৌক্তিক মনে করে সেইটা। তাহলে 339 ক রাজসাক্ষীরে বিচার করে খালাস দিবে, 339 খ আসামির অনুপস্থিতিতে বিচার। এখন আমরা চলে আসি, দেখেন মামলা নিষ্পত্তির সময় বা টাইম ফর ডিসপোজাল অফ কেসেস, মামলা নিষ্পত্তির সময় বা টাইম ফর ডিসপোজাল অফ কেসেস 339 গ বা ইংরেজিতে যদি বলি তাহলে কি বলেন? 339-এর 339 সি ধারা অনুসারে ম্যাজিস্ট্রেট কোন মামলার বিচার শেষ করবে, গোল দিবেন 180 দিনের মধ্যে। ম্যাজিস্ট্রেট যদি কোনো মামলা বিচার শুরু করে তাহলে সেটা শেষ মানে শুরু করে শেষ করবে কত দিনের মধ্যে? 180 দিনের মধ্যে। আর দায়রা কোর্ট যদি করে তাহলে কত দিনের মধ্যে? 360 দিন। এখানে দায়রা কোর্ট বলতে দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ। তাহলে ম্যাজিস্ট্রেট শেষ করবে 180 ডেজ, আর দায়রা আদালত শেষ করবে 360 ডেজ। ঠিক আছে? তো মামলা নিষ্পত্তি করার এই সময় আদালতের জন্য আদেশ সূচক, এই আদেশ সূচক অ্যাকচুয়ালি ডিরেক্টরি মানে হচ্ছে যে নির্দেশ সূচক, আবার আদেশ সূচক শব্দটা ব্যবহার করলে এটা বাধ্যতামূলক না। এটা কি বলেন? বাধ্যতামূলক না। মানে যদি 180 দিনের মধ্যে বিচার শেষ না করতে পারে বা যদি 360 দিনের মধ্যে বিচার শেষ না করতে পারে তাহলে আসামিরা জামিন পাওয়ার হকদার, কিন্তু তার মানে এই না যে জামিন দিতেই বাধ্য। জেনে রাখা ভালোতে চলে আসি। তো এরকম একটা বিধান আমরা পড়েছিলাম, আপনাদের মনে আছে কিনা? 167-5, 167-5 পুলিশের তদন্তের সময়সীমা কতদিন? 120 দিন। 120 দিন। তাহলে পুলিশ সেটা ওই মামলাটা দায়রা আদালতে বিচারযোগ্য হোক বা ওই মামলাটা ম্যাজিস্ট্রেট আদালতে বিচারযোগ্য হোক, পুলিশ কোন মামলার তদন্ত শেষ করতে হবে 120 দিনের মধ্যে। ওটাও বাধ্যতামূলক ছিল না। ঠিক একইভাবে এটা হলো বিচারের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট শেষ করবে 180 দিনের মধ্যে, দায়রা আদালত শেষ করবে কয়দিন? 360 দিনের মধ্যে। জেনে রাখা ভালো। 339 গ এর এক ধারায় উল্লেখিত সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি করতে না পারলে বা অভিযুক্ত যদি, বল দিবেন জামিন অযোগ্য অপরাধে অভিযুক্ত হয়, বল দিবেন জামিন অযোগ্য, অবশ্যই জামিনযোগ্য হইলে তো জামিন চাওয়ার সাথে সাথে জামিন, জামিন অযোগ্য অপরাধে অভিযুক্ত হয় তাহলে আদালত তার সন্তুষ্টি অনুসারে অভিযুক্তকে জামিনে মুক্তি দিতে পারবে। 339 গ এর কত? 4। এই সাবসেকশন মনে রাখার প্রয়োজন নাই, জাস্ট 339 গ মনে রাখেন। 167-5 ধারায় বিধান করা হয়েছে 120 দিনের মধ্যে তদন্ত শেষ করতে না পারলে ম্যাজিস্ট্রেট বা দায়রা আদালত অভিযুক্তকে জামিনে মুক্তি দিতে পারে। তো ওখানে কিছু প্যাচ গোছ আছে, 167-5-এ কিছু প্যাচের কথা আছে। কিরকম? যে 120 দিনের মধ্যে তদন্ত শেষ করতে না পারলে ম্যাজিস্ট্রেট আদালত মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছরের অধিক কারাদণ্ড সাজার ক্ষেত্রে জামিন দিবে না, কিন্তু দায়রা আদালত সব ক্ষেত্রেই দিবে। 167-5। কিন্তু ম্যাজিস্ট্রেট আবার দিবে না কোন কোন ক্ষেত্রে? ওই ম্যাজিস্ট্রেট দায়রা আদালত দিবে না দণ্ডবিধির 401 আর 400,
মানে চোরের দলের সদস্য আর ডাকাত দলের সদস্য। ঠিক একইভাবে এখানেও 339 গয়ের ক্ষেত্রেও যদি নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার শেষ না হয়, এখানেও একটু লিখে রাখেন যে দণ্ডবিধির 400 এবং 401 ধারা হলে, মানে 400 এবং 401 ধারার অপরাধের ক্ষেত্রে 339C ধারায় জামিন দিবে না। দণ্ডবিধির কত কত ধারা? 400 ও 401 ধারার অপরাধের ক্ষেত্রে 339-এর C ধারায় বা গ ধারায় জামিন দিবে না। এটাই ওনার জন্য বাধ্যতামূলক। মানে ডাকাত দলের সদস্য আর চোর দলের সদস্যের বিশেষ সম্মানে ভূষিত করছে যে ওনাদের এই দুইটা ধারায় 167(5) আর 339-এর গ, এই দুইটা ধারায় ওনারা জামিনের হকদার না। এখন অনেকে আবার মনে মনে খসখসা আছে যে তাইলে ওরা কি কোনোদিন জামিন পাবে না? অবশ্যই পাবে, কিন্তু এই গ্রাউন্ডে পাবে না। তো আমরা চলে এসে দেখেন এগুলা ছোট ছোট ধারা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসার খুবই সম্ভাবনা। বিগত বছরের প্রশ্ন: একজন ম্যাজিস্ট্রেটকে মামলা প্রাপ্তির 1.5 দিনের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে। কতদিন? পীঠিকা বলেন তো, এই ম্যাজিস্ট্রেট কোন ম্যাজিস্ট্রেট, এনার নাম কি? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। আর কি? এ বিকাশ, আপনি বলেন তো এই ম্যাজিস্ট্রেট কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট বলতেছে? সকল বিচারিক ম্যাজিস্ট্রেট যে বিচার করবে সে, এটা দ্বিতীয় তৃতীয় প্রথম চিফ স্যার এডিশনাল চিফ জুডিশিয়াল সবাই হতে পারে। আচ্ছা, আমরা সেলফ প্র্যাকটিসে চলে আসি। দেখেন 3 নং প্রশ্নটা দেখেন: সমন জারির পর পলাতক আসামি আত্মগোপন করলে, আচ্ছা এটা সাধারণ দিন, কার্য দিবস না। কার্য দিবস হলে লেখাই থাকতো, যেখানে কার্য দিবস শব্দটা থাকে সেখানে লেখা থাকে। যদি কোথাও কার্য দিবস না লেখা থাকে সেটা শুধুমাত্র দিন। সমন জারির পর পলাতক বা আত্মগোপন করলে আদালত তাকে সর্বনিম্ন কতদিনের মধ্যে হাজির হওয়ার নির্দেশ দিতে পারে? 30 দিন। অ্যাকচুয়ালি এটা সমন জারির পর না, হবে কি পরোয়ানা জারির পর। পরোয়ানা সমন জারির পর যদি সে হাজির না হয় পরের তারিখ দিবে কি? পরের। 4 নম্বর প্রশ্নটা দেখেন যে আদালত আসামির অনুপস্থিতিতে বিচারের ক্ষেত্রে আসামিকে হাজির হওয়ার জন্য কয়টি জাতীয় পত্রিকায় প্রচার করবে? এটা সর্বনিম্ন 2টি। কি পত্রিকা? বাংলা। বাংলা, জি। 5 নম্বর দেখেন আসামির অনুপস্থিতিতে বিচারের ক্ষেত্রে আসামিকে হাজির হওয়ার জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিতে পারে। এই যে এটা গুরুত্বপূর্ণ, নালিশি অপরাধ আমলে গ্রহণকারী আদালত। কোন আদালত? যে আদালত আমলে নিয়েছে সেই আদালত। 6 নম্বর দেখেন আসামির অনুপস্থিতিতে বিচারের ক্ষেত্রে আদালত কোন ধরনের জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচার করবে? বহুল প্রচারিত বাংলা জাতীয় পত্রিকায়। আচ্ছা, আহ এখানে 10 নং প্রশ্নটা দেখেন যে সাধারণত ম্যাজিস্ট্রেট 180 দিনের মধ্যে বিচার নিষ্পত্তি করবে। মামলাটি যেদিন মামলাটি বিচারার্থে কি গ্রহণ করে সেদিন থেকে 180 দিন। আচ্ছা ধন্যবাদ। আমরা চলে আসি সেকশন 340, ফৌজদারিতে অভিযুক্ত ব্যক্তির সাক্ষী হওয়ার যোগ্যতা। অ্যাকিউজড পারসনস রাইট টু বি উইটনেস। তো দেখেন আমাদের এই 340 ধারা পড়ার আগে আমরা 342 ধারাটা পড়ি। এরপরে এই যে আছে দেখেন 342 ধারা, 42 ধারা আগে পড়ি, তারপরে 340 পড়বো। দেখেন 342 এই অপর পেজে আছে। আসামিকে পরীক্ষা করার ক্ষমতা, পাওয়ার টু এক্সামাইন দ্য অ্যাকিউজড। পাওয়ার টু এক্সামাইন দ্য অ্যাকিউজড। একটু শুনেন, যখন একটা ফৌজদারি মামলায় চার্জ গঠন হয়, চার্জ গঠন হওয়ার পরে নালিশকারী বা বাদী পক্ষের সাক্ষীরা আসে। সেই সাক্ষীরা আসে, সাক্ষীদের জবানবন্দি নেয়, আসামি পক্ষের আইনজীবী সাক্ষীদের জেরা করে। আর আসামিরা প্রতি ধার্য তারিখে তারিখে কাঠগড়ায় এসে কি থাকে? তারাই থাকে, হাজির থাকে। তাদের কিন্তু কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হয় না। তারা ওই রাষ্ট্রপক্ষের সাক্ষ্য যদি 2 বছর ধরেও হয়, 2 বছর পর্যন্ত ধার্য তারিখে তারিখে তাদের কি থাকতে হবে? উপস্থিত থাকতে হবে। তাদের কোনো কথা বলার অধিকার এখনো প্রতিষ্ঠিত হয় নাই। যখন রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ বা সমাপ্ত ঘোষণা করে আদালত,
তারপরের যে ধাপটা ফৌজদারি মামলায় সেটাকে বলে 342। আসামিকে পরীক্ষা করা, কে পরীক্ষা করে? আদালত। আদালত হতে পারে ম্যাজিস্ট্রেট আদালত, আদালত হতে পারে কি দায়ের আদালত। এতদিন পর্যন্ত আসামির কথা বলার কোনো অধিকার ছিল না। এই যে 342-তে আদালত আসামির পরীক্ষা করবে। আদালত আসামিরে যে কোনো প্রশ্ন করতে পারে, এটা উকিল সাহেব না, এটা করবে কি আদালত। আদালত আসামিকে যে কোনো প্রশ্ন করতে পারে। এটা এতদিন যে সাক্ষ্য গ্রহণ করছে এই রিলেটেডও হতে পারে, বা অন্য কোনো সম্পর্কিত প্রশ্নও হতে পারে। তো এখানে 342-তে আদালত আসামিকে যে প্রশ্ন করবে সেই প্রশ্নের আসামি যে উত্তরটা দিবে, এই উত্তরটা যা দিল আদালত এটা লিখে নিবে। লিখে নেওয়ার পরে সেখানে ওই আসামিও স্বাক্ষর করবে, আদালতও কি স্বাক্ষর করবে। কত ধারার বিধান অনুসারে? 364। 364। কারণ 364 ধারার বিধান শুধুমাত্র 164-র ক্ষেত্রেই প্রযোজ্য তা, বরং 342-এর ক্ষেত্রেও প্রযোজ্য। বুঝতে পারছেন? 342-তে ওই যে আমি সবসময় আপনাদের বলি যে ঝালকাঠিতে দুইজন বিচারকের হত্যা করলো কয়েকজন জেএমবি সদস্য, তাদের রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে ঝালকাঠির যে বিচারক, মানে ওখানকার যে বিচার সেরে 342-তে জিজ্ঞাসা করছে যে আপনারা যে হত্যাকাণ্ডটা করেছেন এই বিষয়ে আপনারা অনুতপ্ত কিনা। তো তখন তারা বললো যে আমরা তো অনুতপ্ত নাই, বরং সামনে যদি সুযোগ পাই আরো এরকম ঘটাইতে চাই। তখন ওই যে যে কথা বলছে এটা বিচারক কি করে নিবেন? লিখে নিবেন। এবং সেখানে কে কে স্বাক্ষর করবে? বিচারক এবং কে? আসামি। এখন যদি তারা বলে যে আমরা নির্দোষ, সেটা বলারও তাদের কি হক আছে। এবং আদালত তখন তাদের জিজ্ঞাসা করে যে আপনারা কি ছাপাই সাক্ষী দিতে চান কিনা। ডিডব্লিউ, ডিফেন্স উইটনেস। এতদিন হয়েছে পিডব্লিউ, প্রসিকিউশন উইটনেস। এখন আসামি যদি সাফাই সাক্ষী দিতে চায়, সাফাই সাক্ষী মানে হলো বাদী যেরকম তার পক্ষে সাক্ষী দিয়ে প্রমাণ করতে চাইছে আসামি দোষ করছে, তা আসামিও তার পক্ষের সাক্ষীদের হাজির করবে। তারা কি সাফাই হবে যে না আমার আসামি কোনো অপরাধ করে নাই, এটারে বলে কি ডিফেন্স উইটনেস। এছাড়া আমরা যখন জানি যে যখন একটা মামলা চার্জ গঠন হলো, আপনাদের মনে আছে কিনা ডিসচার্জ শুনানিতে যে সকল মামলার নথিপত্র দেখবে, কিন্তু আসামি কর্তৃক দাখিলকৃত কোনো কাগজপত্র বিবেচনায় নেওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। তাহলে প্রশ্ন এসে যায় যে তাহলে আসামি যে কাগজপত্র যদি দাখিল করতে চায় একটা মামলায় কখন করবে? এই 342। ঠিক আছে, এই যে সাফাই সাক্ষী যদি দিতে চায় সেই সময় দিবে। এখন 342-তে কিন্তু অ্যাকচুয়ালি সাফাই সাক্ষী না। 342-তে হলো তারে জিজ্ঞাসা করতেছে, যে কোনো পরীক্ষা করতেছে আদালত, আর তারে জিজ্ঞাসা করবে আপনি কি সাফাই সাক্ষী দিতে চান কিনা। যদি সে সাফাই সাক্ষী দিতে চায় তাহলে তার আবার আদালতে দরখাস্ত দিতে হবে 340 ধারায়। কত ধারায়? 340 ধারায়। তাহলে ডিফেন্স উইটনেস বা সাফাই সাক্ষী এটা আছে কত ধারায়? 340 ধারায়, নট 42। কত? 40। 342 হলো পরীক্ষা করতেছে। আর সাফাই সাক্ষীটা কততে? 340-এ। এখন সাফাই সাক্ষী অধিকাংশ মামলায় দিবে কি দিবে না কার এখতিয়ার? আসামির এখতিয়ার। আসামি যদি মনে করে যে না আমি দিব, তাহলে সে 340 ধারা আবেদন করবে। আর যদি মনে করে যে না আমি দিব না, তাহলে তো বলেই দেয় যে না আমরা সাফাই সাক্ষী দিব না, তখন ওই 342 ক্লোজ করে নিয়ে যাবে কোথায়? আর্গুমেন্টে। বুঝতে পারছেন? তাহলে আমাদের মাঝে অনেকে যে ভুলটা করি, যেহেতু কোর্টে গেলে ওই জায়গা 342 দিন জিজ্ঞাসা করে যে আপনি কি সাফাই সাক্ষী দিবেন কিনা, তাহলে আমাদের অনেকের ধারণা যে সাফাই সাক্ষী বোধহয় 342 ধারায়। না, 342 ধারায় না। সে যদি সাফাই সাক্ষী দিতে চায় তাহলে সে আবেদন করবে ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 340 ধারায়। তাহলে যদিও 340 ধারাটা আগে, বাট মামলার বিচারের ক্ষেত্রে কোন ধারাটা আগে আসতেছে? 342। 342 একটু পড়ি দেখেন। ফৌজদারি কার্যবিধি 342 ধারা অনুযায়ী আদালত আসামিকে পরীক্ষা করতে পারবে। পরীক্ষা করতে পারবে অর্থ হলো, আন্ডারলাইন করবেন, প্রসিকিউশন পক্ষের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে এবং আসামিকে আত্মপক্ষ সমর্থনের আহ্বান জানানোর পূর্বে। মানে বাদী পক্ষের সাক্ষ্য শেষ এবং আসামিরা আত্মপক্ষ সমর্থনের আহ্বান জানানোর কি বলেন পূর্বে আদালত আসামিকে মামলা সম্পর্কে সাধারণ প্রশ্ন করতে পারবে, যেন আসামি তার বিরুদ্ধে সাক্ষ্যে উত্থাপিত কোনো বিষয় বিশ্লেষণ করতে কি হয় সক্ষম হয়। আদালত মামলার বিচার বা অনুসন্ধানের পূর্বে যে কোনো সময় এবং আসামিকে কোনো পূর্ব সতর্কতা করা ছাড়া আদালত আসামিকে এমন প্রশ্ন করতে পারে। তো এখানে আবার একটু কনফিউজ হওয়ার মতো বিষয়, উপরে বললো যে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে এবং আত্মপক্ষ সমর্থন আহ্বান জানানোর পূর্বে, আবার এই জায়গা বলতেছে কি মামলার বিচার বা অনুসন্ধানের পূর্বে যে কোনো সময় বা আসামিকে কোনো পূর্ব সতর্কতা ছাড়া আদালত আসামিকে এমন প্রশ্ন করতে পারে। এখানে যাই বলা থাকুক না কেন, আপনি মনে করবেন যে 342 স্টেপটা অনুসরণ করা হয় কখন?
রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে এবং 342 এর পূর্বে। কিন্তু এটা অবশ্যই আসামিকে আত্মপক্ষ সমর্থনে আহ্বান করার পূর্বে করতে হবে। এখন জেনে রাখা ভালো, দেখেন, আচ্ছা জেনে রাখা ভালো, একটু পড়ি যে 342 ধারা অনুযায়ী আদালত আসামির নিকট যে প্রশ্ন করে আসামি এমন প্রশ্নের উত্তর দিতে আন্ডারলাইন করবেন অস্বীকার করলে বা মিথ্যা সাক্ষ্য দিলে সে শাস্তির জন্য দায়ী হবে না, কিন্তু আদালত এই ক্ষেত্রে অনুমান করতে পারে। এবং এখানে একটা জিনিস একটু লিখে রাখেন যে 342 এর যা বলা হলো তাতে স্বাক্ষর করবে কে কে? মানে বিচারক, বিচারক প্লাস ওই আসামি। 342 তে যে বক্তব্য আসামি দিল তাতে বিচারকও স্বাক্ষর করবে, আসামিও স্বাক্ষর করবে। কত ধারার বিধান অনুসারে? 364। 364। আচ্ছা, আমরা এখন 340 ধারা পড়বো। 340-এ চলে আসি, দেখেন কি আমারে বলেন, কি লিখেন না আমার বলেন। হ্যাঁ শেষ। দেখেন 340 ধারা ফৌজদারিতে অভিযুক্ত ব্যক্তির সাক্ষী হওয়ার যোগ্যতা, অ্যাকিউজড পারসনস রাইট টু উইটনেস। শুনেন, একটা মামলা আমরা যখন সাক্ষ্য আইন করব, সাক্ষ্য আইনের 101 ধারায় বলা আছে যে আদালতের রায় কামনা করে যে মামলা প্রমাণ করতে হবে তার, কোন ঘটনার অস্তিত্ব দাবি করে যে আদালতের রায় কামনা করবে মামলা প্রমাণের দায়ভার তার। ফৌজদারি মামলা যে দায়ের করবে বাদী পক্ষেরই মামলাটা প্রমাণ করতে হবে। এই জায়গায় আসামির কোনো দায়ভার নাই যে আমি দোষ করি নাই। আসামি যদি করে এটা তার জন্য বোনাস, কিন্তু সে এটা করতে কি বাধ্য না। বুঝতে পারছেন? তার মানে বাদী পক্ষ যে পিডব্লিউ প্রসিকিউশন উইটনেস এটা দিতে সে বাধ্য, এটা দিতে কি বাধ্য, কিন্তু আসামি ডিডব্লিউ দিতে বাধ্য না। সে যদি মনে করে যে আমি দিব তাইলে দিবে, না দিলে নাই। এবং সে যদি কিছু প্রমাণ করতে নাও পারে, আসামি যদি কোনো কিছু প্রমাণ করতে নাও পারে, তাতে কোনো সমস্যা নাই। অ্যাকচুয়ালি মামলা প্রমাণের দায়ভার কার? রাষ্ট্রপক্ষের বা নালিশকারী পক্ষের। বুঝতে পারছেন? তাহলে আসামি যদি এক্সট্রা কোনো এফোর্ট দেয়, আসামি যদি এক্সট্রা কিছু সাক্ষী টাক্ষী দেয়, তাহলে এটা তার জন্য আলাদা বিশেষ সুবিধা হিসেবে কাজ করতেছে, বাট সে কিছু না দিলেও কোনো সমস্যা নাই। আসামি পক্ষ তো সাক্ষী মানবে, বাদী পক্ষ তো সাক্ষী খায় ওরে যদি মানে দেখেন ফৌজদারি কার্যবিধি 340 ধারায় গোল দিবেন, দুইটি বিষয় উল্লেখ করা হয়েছে। উকিলের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তির আত্মপক্ষ সমর্থনের অধিকার, আন্ডারলাইন করবেন, রাইট টু বি ডিফেন্ডেড বাই প্লিডার দেওয়া হয়েছে। উকিলের মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের অধিকার, উকিলের মাধ্যমে আত্মপক্ষ কি বলেন সমর্থনের অধিকার। আর একটা হলো অভিযুক্ত ব্যক্তির সাক্ষী হওয়ার যোগ্যতা, কম্পিটেন্সি অফ এন অ্যাকিউজড টু বি উইটনেস। অর্থাৎ একজন ব্যক্তি যতই ঘৃণ্য যতই নিকৃষ্ট অপরাধ করুক না কেন, তার অবশ্যই আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের অধিকার রয়েছে। এবং এটা ফৌজদারি কার্যবিধির আছে 340 ধারায়, বাংলাদেশ সংবিধানেও দেওয়া হয়েছে 33 অনুচ্ছেদে। 33 অনুচ্ছেদে। তাহলে আমরা যখনই এভাবে চিন্তা করি যে আমাদের চারপাশে যখন কোনো ঘৃণ্য কোনো অপরাধ সংঘটিত হয়, ইভেন গতকালও দেখেন একটা কুষ্টিয়াতে বোধহয় না মাগুরাতে একটা ধর্ষণ, 8 বছরের একটা মেয়েকে ধর্ষণ সংঘটিত হয়েছে দুলাভাই কর্তৃক। তো যাই হোক, তো এক্ষেত্রেও আমরা অনেকেই মানে পেপার পত্রিকায় বা অনেকে আবেগে লিখছি যে তাদের একেবারেই ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলা হোক বা সাথে সাথে যা করা হোক। এখন আইনের দৃষ্টিতে তার কিন্তু আইনজীবীর মাধ্যমে, আসামির আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের কি আছে বলেন অধিকার আছে। কোন ধরেন মাগুরার কোন আইনজীবী যদি ওই ধর্ষকের পক্ষে অ্যাডভোকেসি নাও করে, একটা পর্যায়ে গিয়ে সাংবিধানিক যেহেতু এটা মৌলিক অধিকার, রাষ্ট্র তার পক্ষে একজন কি করবে আইনজীবী নিয়োগ দিবে। তো এই অধিকারটা আছে সংবিধানের কত 33 অনুচ্ছেদে আর আর ফৌজদারি কার্যবিধির 340 ধারায়। এখন এছাড়াও আর একটা অধিকার 340 ধারায় আছে, সেটা হলো অভিযুক্ত ব্যক্তির সাক্ষী হওয়ার যোগ্যতা, কম্পিটেন্সি অফ অ্যান অ্যাকিউজড টু বি উইটনেস।
তো প্রথমে আমরা চলে আসি যে উকিলের মাধ্যমে আত্মপক্ষ সমর্থন। ফৌজদারি কার্যবিধি 341 340-এর এক ধারায় ফৌজদারি অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তিকে কৌশলীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের অধিকার দেওয়া হয়েছে। সংবিধানের 33 অনুচ্ছেদে কোনো আসামিকে কোনো অ্যাডভোকেটের মাধ্যমে আইনি পরামর্শের যে সুযোগ দেওয়া হয়েছে, সে একই অধিকার ফৌজদারি কার্যবিধি 340 ধারায়ও দেওয়া হয়েছে। এখন আপনি বলতে পারেন যে স্যার, সে এত বড় একটা ঘৃণ্য অপরাধ করলো জানলাম, আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের অধিকার দেওয়াটা কি খুব জরুরি ছিল? এটা সাংবিধানিক অধিকার, সে পাবে। এবং আপনি যদি ওই একটা ঘটনা ঘটায় নিজেরা নিজেরা যদি আইন হাতে তুলে নেন, তাই হলো তার গুলি করে মেরে ফেলানো হলো বা করা হলো, তাইলে আজকে যে কাজটা আপনি করতেছেন উচিত মনে হচ্ছে, ভবিষ্যতে ওই কাজটার মাধ্যমে একজন নিরপরাধ ব্যক্তিকে ফাঁসানো হবে। বুঝতে পারছেন? ধরেন আমরা অনেক সময় যখন ক্রস ফায়ার করতো, যে দুর্ধর্ষ সন্ত্রাসীরা মারতে ক্রস ফায়ারে কি হয়েছে, খুশি হয়েছি, তোর এক এক গুলিতে মেরে ফেলছে, ভালো হয়েছে। কিন্তু ভবিষ্যতে এই জিনিসটা যে একজন ভালো মানুষকে মারার জন্য ব্যবহৃত হবে না, এরকম কোনো নিশ্চয়তা আছে? নাই। এই কারণে ওই যে মার্টিন লুথার কিং এর একটা উক্তি আছে যে ইনজাস্টিস এনিহোয়ার ইজ এ থ্রেট টু জাস্টিস এভরিহোয়ার, মানে কোথাও যদি বিন্দুমাত্র অন্যায় হয় তাহলে এটা সকল জায়গার ন্যায়ের প্রতি হুমকি স্বরূপ। মানে অন্যায়টা আস্তে আস্তে সমাজে ক্যান্সারের মতো ধরায় যায়। যাই হোক, তাহলে এখন আমরা চলে আসি যে আসামির সাক্ষী হওয়ার, সরি, এখন আসি যে নিজেকে সাক্ষী হিসেবে প্রস্তাব করা। অন্যদিকে 340-এর 2 ধারায় বলা হয়েছে যে যে ব্যক্তির বিরুদ্ধে এমন আদালতে ফৌজদারি কার্যবিধির, আন্ডারলাইন করবেন 107 ধারায়, 10, 11 বা 36 অধ্যায়ে বা 552 ধারার অধীন কোনো কার্যধারা গ্রহণ করা হয়েছে, সেই ব্যক্তি নিজেকে সাক্ষী হিসেবে প্রস্তাব করতে পারে। এত অধ্যায় আপনার মনে রাখার দরকার নাই, জাস্ট মনে রাখবেন যে একজন আসামিও নিজের পক্ষে কি দিতে পারে, সাক্ষ্য দিতে পারে। আসামির সাক্ষী হওয়ার যোগ্যতা দেখেন, ফৌজদারি কার্যবিধি 340 ধারায় একজন অভিযুক্ত শুধুমাত্র, আন্ডারলাইন করবেন, তার আত্মপক্ষ সমর্থনে যোগ্য সাক্ষী হতে পারে, বা আসামি শুধুমাত্র ডিফেন্স উইটনেস বা ডিডব্লিউ হতে পারে। আসামি শুধুমাত্র নিজের পক্ষে সাক্ষ্য দিতে পারে। নিজের পক্ষে মানে কি, যে আমি কোনো অপরাধ করি নাই। 340-এর 3 ধারা অনুসারে গোল দিবেন লিখিত অনুরোধ ক্রমে, এটা গুরুত্বপূর্ণ, লিখিত অনুরোধ ক্রমে আসামি আত্মপক্ষ সমর্থনের সাক্ষ্য দিতে পারে। কি অনুরোধ ক্রমে? লিখিত। 342-এ লিখিত অনুরোধ ক্রমে করার প্রয়োজন নাই, কিন্তু 340-এ কি লিখিত অনুরোধ করতে হবে, অ্যাপ্লিকেশন দিতে হবে যে আমি সাফাই সাক্ষী দিতে চাই। দেখেন, 340-এর 3 ধারায় বলা হয়েছে ফৌজদারি আদালতে অভিযুক্ত যে কোনো ব্যক্তি তার আত্মপক্ষ সমর্থনে যোগ্য সাক্ষী হবে এবং তার বিরুদ্ধে, আন্ডারলাইন করবেন, তার বিরুদ্ধে বা একই বিচারে তার সাথে অভিযুক্ত করা হয়েছে এমন কোন ব্যক্তির বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা প্রমাণ করার জন্য গোল দিবেন শপথ পূর্বক সাক্ষ্য দিতে পারবে। মানে শুধু যে সে নিজের নির্দোষ প্রমাণ করতে পারবে তা না। আরিফ সাহেব বললো যে আমি তো হত্যা করি নাই, আমার সাথে শাহ আলম, বিকাশ, ওনাদেরও আসামি করা হয়েছে, ওনারাও এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না। বুঝতে পারছেন? তাহলে সাফাই সাক্ষী নিজের সহ অন্যকে জড়ায়ও কি দেওয়া যায়। অবশ্যই 340-এ সাক্ষ্য প্রদানের পূর্বে কি দিতে হবে? শপথ। কিন্তু 342-এ পরীক্ষার সময় শপথ বাক্য পাঠ করার প্রয়োজন নাই। 342-এ লিখিত আবেদন করার প্রয়োজন নাই, কিন্তু 340-এ কি লিখিত আবেদন করার প্রয়োজন আছে। শর্ত হলো তাকে সাক্ষী হিসেবে আহ্বান করা যাবে না তার লিখিত অনুরোধ ছাড়া, এটা বলবেন। সে যদি নিজে নিজে লিখিত অনুরোধ না করে, তাহলে সে সাফাই সাক্ষী আদালত সপ্রমাণিত হয়ে বলতে পারবে না যে তুমি সাফাই সাক্ষী দাও। আদালতের কাছে তা কি করতে হবে? লিখিতভাবে আবেদন করতে হবে। অর্থাৎ সাক্ষী শুধুমাত্র লিখিত অনুরোধ করলে আদালত তাকে আত্মপক্ষ সমর্থনে সাক্ষ্য দেওয়ার জন্য আহ্বান করতে পারে। তাহলে তানভীর বলেন তো, তানভীর, যে লিখিতভাবে আবেদন করতে হবে 342-এ না 340-এ? 340। এটা কি বাধ্যতামূলক? হ্যাঁ হ্যাঁ, এটা তো অবশ্যই বাধ্যতামূলক, কারণ আপনি যদি আবেদন না করেন তাহলে তো সাফাই সাক্ষী আদালত কি নিবে না। বুঝছেন? ঘুম আসছে না? দেখেন, সুতরাং 340 ধারা অনুযায়ী একজন আসামি তার নিজের আত্মপক্ষ সমর্থনে বা নিজের পক্ষে সাক্ষ্য দিতে পারে এবং একই বিচারে অন্যান্য যে সকল ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে তাদের পক্ষে সাক্ষ্য দিতে
পারে। তাহলে কার কার পক্ষে দিতে পারে? নিজের পক্ষে পারে, অন্যান্য পক্ষেও পারে। ওই যে মানে সাক্ষ্য 30 ধারা, যে নিজেরে জড়াই অন্যান্যদের বিরুদ্ধে দোষ স্বীকার, মানে আমি তো হত্যা করছি, আমার সাথে অমুক 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 করছে। আর এটা হলো আমি তো হত্যা করি নাই, আমার সাথে অমুক 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 করে নাই। তো জেনে রাখা ভালো, তো একটু চলে আসি। দেখেন জেনে রাখা ভালো যে একজন সাক্ষী, এই সাক্ষী গোল দিয়ে একটু তীর চিহ্ন দিয়ে উপরে লেখেন আসামি। এই সাক্ষীটা হলো আসামি। একজন সাক্ষী কখনো রাষ্ট্রপক্ষের বা অভিযোগকারী পক্ষের সাক্ষী বা প্রসিকিউশন উইটনেস হতে পারে না, শুধুমাত্র বিবাদী পক্ষের বা ডিফেন্স উইটনেস হতে পারে। মানে একজন আসামি কখনো রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দিতে পারবে না, রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দিতে পিডাব্লিউ হতে পারবে না। সে কি হতে পারে? পিডাব্লিউ। এখন আপনি বলতে পারেন যে স্যার, আসামি যদি সাক্ষী হতে না পারে তাহলে অ্যাপ্রুভার রাজসাক্ষী কেমনে হয়? রাজসাক্ষী একটা বিশেষ ক্ষেত্র যেখানে তার প্রস্তাব দেওয়া হয়েছে যে তুমি স্বীকার করো, তোমারে খালাস দেওয়া হবে, অন্যান্যরা কে কি করছে তাই তুমি কি করবা? স্বীকার করবা। কিন্তু একজন আসামি রাজসাক্ষী হওয়া ব্যতীত সে কখনো পিডাব্লিউ বা রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দিতে পারবে না। সে সাক্ষ্য দিতে পারবে শুধুমাত্র কার পক্ষে? তার নিজের পক্ষে। জি, দেখেন, কারণ যে পক্ষ আসামির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে সেই পক্ষের হয়ে আসামি তার নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারে না। এটা সংবিধানের 35 অনুচ্ছেদের পরিপন্থী। মানে কাউরে দিয়ে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আদালতে বাধ্য করা যাবে না। সে বড়জোর নিজের বিরুদ্ধে সাক্ষ্য যেটা দেয় সেটা হলো 164। কি বলেন? 164। কিন্তু কাউরে আদালতে দাঁড় করাইয়া যা বলিব সত্য বলিয়া কইয়া যে আমি অমুক অমুক হত্যা করছি, আমি এই কাজ করছি, এই কথা বলতে তারে বাধ্য করা যাবে না, বা সে দিতে চাইলেও তারে দেওয়া যাবে না। একজন সাক্ষী শুধুমাত্র আত্মপক্ষ সমর্থনে সাক্ষ্য দিতে পারবে, বা কি হতে পারবে? ডিডব্লিউ হতে পারবে। সিনেমা আসলে সিনেমা, সিনেমার সাথে বাস্তব মিলানো যাবে না। দেখবেন যে সিনেমায় যে জিনিসটা হয় আর কি, যে আহ, একজন উকিল সাহেব একাধিকবার বিভিন্ন তারিখে তারিখে তারা জেরা করতেছে, বিভিন্ন তারিখে তারিখে তার জবানবন্দি নিচ্ছে, বাট অ্যাকচুয়ালি বাস্তবে কি এরকম হয় বলেন? হ্যাঁ। তো বিগত বছরের প্রশ্ন দেখি যে ফৌজদারি কার্যবিধির কোন ধারায় আত্মপক্ষ সমর্থনের অধিকার কোন আসামিকে দেওয়া হয়েছে? কোন ধারায়? 340 ধারায়। একজন বিচারাধীন আসামি কোন ধারার বিধান অনুযায়ী তার ডিফেন্সের সমর্থনে সাক্ষী হিসেবে সাক্ষ্য দিতে পারেন? এবং এখানে একটু লিখে রাখেন 340-এ সাফাই সাক্ষী সমান সমান 340 ধারা। সাফাই সাক্ষী সমান সমান 340 ধারা। আর সাফাই সাক্ষীর ইংরেজিতে বলে ডিডব্লিউ বা ডিফেন্স উইটনেস। এই বিথিকা, বলেন তো, বাদী কখনো সাফাই সাক্ষী দিতে পারে কিনা? না, নিজের পক্ষে সবাই হয়েছেন আসামি মানে বাদী কখনো সাফাই সাক্ষী দিতে পারে কিনা? বাদী যেটা দেয় সেটা তো সাফাই সাক্ষী বলে না, এটা প্রসিকিউশন উইটনেস। দেখেন, আসামি হয় স্বামী আচ্ছা জেনে রাখা ভালো, ওই 342 তো আমরা পড়ছি, এখন এখানে জেনে রাখা ভালো তো চলে আসেন। 342 ধারা অনুযায়ী আদালত আসামির নিকট প্রশ্ন করে যে আসামি এমন প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করলে বা মিথ্যা সাক্ষ্য দিলে সে শাস্তির জন্য দায়ী হবে না, কিন্তু আদালত এই ক্ষেত্রে অনুমান করতে পারে। তারপরে দেখেন 340 ধারা আসামিকে আন্ডারলাইন করেন শপথ করাতে হয়, শপথ। 342 ধারায় সাক্ষীকে শপথ করানো যাবে না। তাহলে সাক্ষীকে বলতে আর কি আসামিকে বোঝানো হচ্ছে। 342-এ শপথ বাক্য পাঠ করানো লাগে না, কিন্তু শপথ বাক্য পাঠ করানো লাগবে কিসে? 340-এ। 1 নং প্রশ্নটা দেখেন, ফৌজদারি মামলায় প্রসিকিউশন পক্ষের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত ক্রিমিনাল প্রসিডিউর কোডের 342 ধারা অনুসারে আসামিদের কি করবে? পরীক্ষা করবে। এই পরীক্ষাটা কে করবে? আদালত করবে। 2 নংটা চলে আসেন, 2 নাম্বার, কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর সেকশন 342 এর কার্যক্রমে অভিযুক্তর দৃষ্টি আকর্ষণ করা হয় কিসের প্রতি?
এতদিন ধরে যে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে সেই সাক্ষ্যের প্রতি। ঠিক আছে, তো আশা করি 340 এবং 342 ধারা বুঝেছেন। আমরা চলে আসি 344 ছাপাই সাক্ষীর সময়, জি 40 340। পারে পারে পারে। আচ্ছা দেখেন, আমরা চলে আসি ধারা 344, মামলার কার্যক্রম মুলতবির ক্ষমতা, পাওয়ার টু পোস্টপোন অর অ্যাডজন প্রসিডিংস। পাওয়ার টু পোস্টপোন অর অ্যাডজন প্রসিডিংস, আন্ডারলাইন করেন, এই জিনিস দুইটা মনে রাখবেন, ইংরেজিটা গোল্ডেন, পোস্টপোন অর অ্যাডজন প্রসিডিংস। আপনারা জানেন যে একটা ফৌজদারি মামলায় যে সময়ের আবেদন করা হয় বিভিন্ন সময়ে, এই সময়ের আবেদন আসামি আসে নাই, অসুস্থ, সময়ের আবেদনটায় সাধারণত বাস্তবে কোনো ধারা উল্লেখ করা হয় না, কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসলে পরীক্ষায় উত্তর করতে হবে সময়ের আবেদন করে কত ধারায়, 344 ধারায়। তো আমরা একটু পড়ি দেখেন, এবং ফৌজদারি মামলায় সময়ের আবেদন করে 344 ধারায়, দেওয়ানি মামলায় করে 17 আদেশের এক বিধিতে। কত বিধি? 17 আদেশের এক বিধি, অর্থাৎ ফৌজদারির 344 ধারা সমান সমান দেওয়ানির 17 আদেশের এক বিধি। ফৌজদারি কার্যবিধি 344 ধারায় দুইটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথমত ফৌজদারি মামলার কার্যক্রম স্থগিত বা মুলতবি, স্থগিত, পোস্টপন, মুলতবি অ্যাডজন, বা দ্বিতীয় মামলার কার্যক্রম স্থগিত বা মুলতবি রেখে অভিযুক্তকে কারাগারে প্রেরণ বা রিমান্ড। আমাদের ফৌজদারি কার্যবিধি 344 ধারায় অর্থাৎ সেকশন 344-এ দুইটা বিষয় আলোচনা করতে, মামলার কার্যক্রম মুলতবি রাখে এবং আসামিদের রিমান্ডে পাঠায়। রিমান্ড মানে কি? ফেরত পাঠানো। এ জায়গায় আসামিদের ফেরত পাঠাচ্ছে কারাগার থেকে পুলিশ হেফাজতে। কার কাছে? এই জায়গায় অভিযুক্তকে কারাগারে প্রেরণ যদিও লেখছে, বাট অ্যাকচুয়ালি কারাগারে প্রেরণ না, কারাগারে সে আছে, তারে পাঠাচ্ছে কোথায়? পুলিশ হেফাজতে, পুলিশ কাস্টডিতে। রিমান্ড আমরা পড়ছি, রিমান্ড দুই জায়গায় আছে, তদন্ত পর্যায়ে রিমান্ড 167-2, আর বিচারিক পর্যায়ে রিমান্ড 344। এবং মনে রাখবেন যে যদি আমি আপনাদের লিখিয়েছিলাম যে রিমান্ড শব্দটার উল্লেখ আছে কত ধারায়? 344 ধারায়। রিমান্ড শব্দটার উল্লেখ কিন্তু 167-2-এ নাই। আচ্ছা, এবং আরেকটা জিনিস বলে রাখি, দেওয়ানি মামলা হোক, ফৌজদারি মামলা হোক, সময়ের আবেদন মঞ্জুর হোক না মঞ্জুর হোক, প্রতিকার রিভিশন। সময়ের আবেদন মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক, প্রতিকার কি? রিভিশন। বাস্তবে যারা কোর্টে যান তারা মনে করবেন কি যে সময়ের আবেদন না মঞ্জুর অপশনে দেখা গেল কোনো প্রতিকার নাই, কারণ আমরা তো বাস্তবে সময়ের আবেদন যদি না মঞ্জুর হয় তাহলে তো কোনো স্টেপ নেই না, নেই কি? সময়ের আবেদন না মঞ্জুর হইলে তো ওই যে আসামির ওয়ারেন্ট দেয় নাকি, কিন্তু আমরা সময়ের আবেদন না মঞ্জুর হইলেও জায়গা তো রিভিশন করি না, কিন্তু রিভিশনের কি আছে? সুযোগ আছে। জি, দেখেন, এখন যেতে গেলে করে কোন সময়? যদি তার যৌক্তিক কারণ আছে কিন্তু সময় দেয় নাই। তারিখ রিমান্ড কে করবে? তাই রিভিশন যে সংক্ষুব্ধ সে করবে। রাষ্ট্রপক্ষ সময় চাইছে, রাষ্ট্রপক্ষ দেয় নাই, কে করবে? রাষ্ট্রপক্ষ। বা আসামি পক্ষ সময় চাইতে আসামির দিছে, সংক্ষুব্ধকে রাষ্ট্রপক্ষ। আসামি পক্ষ সময় চাইতে আসামির দেয় নাই, সংক্ষুব্ধকে আসামি পক্ষ। আচ্ছা, কারণ দেখেন 344 ধারায় নিম্নলিখিত কারণে আদালত মামলার কার্যক্রম স্থগিত বা মুলতবি দিতে পারে: সাক্ষীর অনুপস্থিতি, অ্যাবসেন্স অফ উইটনেস, আন্ডারলাইন করেন, সাক্ষীর অনুপস্থিতি মানে সাক্ষী আসে নাই, বা অন্য কোনো যুক্তিসঙ্গত কারণে, এনি আদার রিজনেবল কজ। 344 ধারায় যদিও আদালত কতদিনের জন্য মামলার কার্যক্রম মুলতবি বা স্থগিতের আদেশ দিবে সেটা উল্লেখ নাই, কিন্তু অনির্দিষ্ট সময়ের জন্য আদালত মুলতবি মঞ্জুর করতে পারে না। মানে হলো আপনি সময় চাইছেন, সময় দিয়ে আদালত বলবে যে তারিখ অমুক তারিখ, কিন্তু আদালত তো বলবে না যে কবে তারিখ, এখন বলবো না, পরে ইচ্ছা মতো বলবো। পরে ইচ্ছা মতো বললেও ওই পদ তালিকায় দেখবেন যে তারিখ দিচ্ছে, কিন্তু এমন না যে তারিখ না দিয়ে একটা অনির্দিষ্ট সময়ের জন্য মঞ্জুর করার এখতিয়ার নাই। দরকার হলে 6 মাস পরে তারিখ দেখ, অবশ্যই তারিখ দিতে হবে।
যেমন সাক্ষীর জবানবন্দি গ্রহণের জন্য নির্ধারিত দিনে রাষ্ট্রপক্ষের সাক্ষী হাজির না হলে মুলতবির আদেশ দিতে পারে। 344 ধারার অধীনে ম্যাজিস্ট্রেট মামলার কার্যক্রম মুলতবি করে কোনো আসামিকে গোল্ডেন 15 দিনের অধিক মেয়াদে হাজতে ফেরত পাঠাতে পারবে না। মানে রিমান্ডে পাঠাবে। রিমান্ড মানে হলো ফেরত পাঠানো। ফৌজদারি মামলায় ফেরত পাঠানো হয় আসামিরে পুলিশ হেফাজতে, আর দেওয়ানি মামলায় ফেরত পাঠানো হয় মামলা আপিল আদালত থেকে বিচারিক আদালতে। বুঝতেন? তো রিমান্ডের কারণ এখানে বলছে দুইটা, আর সর্বাধিক 15 দিন, এটা 167 2 15, এই জায়গায়ও কি 15। আসামি অপরাধ করতে পারে এমন পর্যাপ্ত সাক্ষ্য পাওয়া গিয়েছে এবং রিমান্ডের দ্বারা আরো সাক্ষ্য সংগ্রহ করা যেতে পারে। এখন একটা জিনিস এখানে মনে রাখতে হবে যে এই জায়গায় আসামি অলরেডি কারাগারে আছে। কারাগারে কি বলেন আছে, তখন আপনারা জানেন যে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয় ফার্দার ইনভেস্টিগেশন করে, এবং এই ফার্দার ইনভেস্টিগেশনটা এই মামলা বিচারিক পর্যায়েও কি করা যায়। বিচারিক পর্যায়েও ফার্দার ইনভেস্টিগেশন করা যায়। এখন পুলিশ এসে যদি আবেদন করে যে অর্ডার যে অমুক আসামি তো কারাগারে আছে, তারে আমার হেফাজতে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করা দরকার, কিন্তু অলরেডি সেই মামলা কি চলতেছে, বিচার চলতেছে, তখন আদালত যদি মনে করে যে না ঠিক আছে, যে তারে জিজ্ঞাসাবাদ করা রিমান্ডে ফেরত পাঠানোর পর্যাপ্ত কারণ আছে, তাহলে তাকে রিমান্ডে পাঠাইতে পারে। কত ধারায়? 344 ধারায়। বলেন। হাইকোর্ট থেকে কি আসছে? আচ্ছা, এটা আগে হচ্ছে আপনার রিমান্ডের আবেদন বাতিল করতে হবে, তারপর মানে রিমান্ড না মঞ্জুর করে তারপরে জামিন। রিমান্ড যদি আবেদন করছে, রিমান্ড শুনানি এখনো হয় নাই, নামঞ্জুরও করেন নাই, এই মুহূর্তে যদি জামিন নিয়ে আসেন কোনো প্রতিকার হবে না। হ্যাঁ, এখন তারে কি ছাড়ছে, মানে আপনার নজিরে আপনার টেকনিক্যালি যে বিষয়টা আছে যে যদি আপনার রিমান্ডের আবেদনও করেন আবার জামিনও চাইছেন, তাহলে আগে ওয়েট করা উচিত যে তার আগে রিমান্ডটা কি হোক, শুনানি হোক, তারপরে হলো জামিন। কিন্তু ওই জায়গায় আপনি যে কথা বলছেন যে আগে জামিন নিয়ে এসে পরে রিমান্ডের আবেদন করতে, এখন কোর্টে কি করে আপনাদের ভালো জানেন। দেখেন, আচ্ছা দেখেন, জেনে রাখা ভালো। দেখেন, এই উকিল সাহেবরা এই জায়গা থাক, এই জায়গায় আছেন, কে যেন হাত তুলছেন, কি প্রশ্ন করবেন বলেন। স্যার বলেন বলেন, প্রশ্ন করেন স্যার দ্রুত। স্যার 344 দ্বারা যে হাজতে রিমান্ডে পাঠানোর কথা বলতেছে, এটা কি অনেকটা এরকম যে ওই যে আমলি আদালতে 15 দিন পর পর আসামিকে উপস্থাপন করা হয় এবং ওই যে তাকে আবার জেলেতে ফেরত পাঠায়, যে এই বিষয়টা কি ইন্ডিকেট করতেছে কিনা? না না না, তাহলে এখানে এই যে হাজতে ফেরত পাঠানোর বিষয়টা, এটা হাজতে শব্দটা কেটে দিব নাকি? হ্যাঁ, হাজত থেকে এটা হলো পুলিশ হেফাজতে পাঠাবে। আচ্ছা স্যার, ঠিক আছে। জি। আচ্ছা শুনেন, কথা বলেন না, কথা বলেন না। আচ্ছা, বিচারিক পর্যায়ে রিমান্ড খুব বেশি দেখা যায় না, বুঝতে পারছেন? একেবারে স্পর্শকাতর মামলা বা চাঞ্চল্যকর মামলা না হলে বিচারিক পর্যায়ে রিমান্ড কিন্তু আবেদন খুব কম। আচ্ছা, বাট আমাদের জানতে হবে, জেনে রাখা ভালো। দেখেন, ফৌজদারি মামলায় সময় প্রার্থনা করে বা মুলতবির জন্য ফৌজদারি কার্যবিধি 344 ধারার আবেদন করা যায়, এবং দেওয়ানি মামলায় সময় প্রার্থনা বা মুলতবির জন্য দেওয়ানি কার্যবিধির 17 আদেশের এক বিধির অধীন দরখাস্ত করা যায়। তাহলে ফৌজদারি মামলা 344 সমান সমান দেওয়ানি কার্যবিধির 17 আদেশের কত, এক। এবং মনে রাখবেন যে ফৌজদারি মামলায় বা দেওয়ানি মামলায় আপনার সময়ের আবেদন মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক, প্রতিকার কি রিভিশন। এবং সাধারণত দেওয়ানি মামলার ক্ষেত্রে 17 আদেশ যখন আমরা পড়বো, ওখানে খরচার একটা বিষয় আছে, যে খরচ ছাড়াই কয়বার করা যায়, খরচ সহ কয়বার করা যায়, চূড়ান্ত শুনানি পর্যায়ে কয়বার করা যায়, চূড়ান্ত শুনানির পূর্বে এই কয়বার করা যায়। কিন্তু ফৌজদারি মামলায় কোনো খরচের কোনো আদেশ দেওয়ার বিধান নাই। বিগত বছরের প্রশ্ন দেখেন,
যে ফৌজদারি মামলায় সময় প্রার্থনা করে দরখাস্ত করা যায় কোন আইনের কত ধারা অনুসারে? ফৌজদারি কার্যবিধির কত ধারা? 344। যদি আহ মঞ্জুর না মঞ্জুর করে প্রতিকার কি? রিভিশন। সেলফ প্র্যাকটিসের 2 নং প্রশ্নটা দেখেন, ফৌজদারি কার্যবিধির ড্যাশ ধারায় সাফাই সাক্ষী বা আত্মপক্ষ সমর্থনে সাক্ষ্য দিতে পারে, কত ধারা? 340। তারপরে দেখেন নাম্বার প্রশ্নটা দেখেন, ফৌজদারি কার্যবিধি 342 ধারায় আসামির জবানবন্দি বা পরীক্ষা করার সময় আদালত আসামিকে যে প্রশ্ন করে আসামি উক্ত প্রশ্নের উত্তর না দিলে বা মিথ্যা জবাব দিলে আসামির কি হবে? আসামি দণ্ডিত হবে না, বাট এক্ষেত্রে আদালত কি করতে পারে? অনুমান করতে পারে। 11 নং প্রশ্নটা দেখেন, ফৌজদারি কার্যবিধির 340 ধারায় আসামির জবানবন্দি গ্রহণের সময় আদালত আসামিকে কি করাবে? শপথ করাতে হবে। এবং এখানে একটু আগেও লেখা আছে, লিখে নিয়েন যে 344 ধারায় রিমান্ড শব্দটির উল্লেখ আছে। রিমান্ড শব্দটার উল্লেখ আছে কত ধারায়? 344 ধারায়। আমরা চলে আসি কম্পাউন্ডিং অফেন্সেস, কতিপয় অপরাধের আপোষ মীমাংসা। দেখি তানবীর, বলেন তো যে আপোষ মীমাংসা দ্বিতীয় তফসিলের কত কলামে আছে? হ্যাঁ, 7 এর আগে। আরিফ সাহেব কি বলছে শুনছেন? লাকি 7-এর আগে। তাহলে দ্বিতীয় তফসিলের কতগুলা? ষষ্ঠ। আচ্ছা, আমাদের ফৌজদারি কার্যবিধির যে দ্বিতীয় তফসিলের যে ষষ্ঠ কলাম, সেখানে বলা আছে যে দণ্ডবিধির কোন কোন অপরাধ আপোষযোগ্য আর দণ্ডবিধির কোন কোন অপরাধ আপোষযোগ্য না। এখন 345 ধারায় একটা টেবিল আছে, এই টেবিলে বলা আছে যে কোন কোন অপরাধ মানে কে কে আপোষ করতে পারে। আদালতের সম্মতির দরকার আছে নাকি নাই? শুধু ভিকটিমের সম্মতি লাগলেই হবে নাকি ভিকটিমের সাথে সাথে আদালতেরও সম্মতির দরকার? এই বিষয়গুলা পরিষ্কার করা হয়েছে কত ধারায়? 345 ধারায়। একটু পড়ি দেখেন, কতিপয় ফৌজদারি অপরাধের আপোষ মীমাংসা হতে পারে 345 ধারায় যে সকল অপরাধ সমূহ আপোষযোগ্য সেই সকল অপরাধের বর্ণনা দেওয়া হয়েছে। দণ্ডবিধির কোন ধারার কোন অপরাধটি আপোষযোগ্য তা ফৌজদারি কার্যবিধির 345 ধারায় উল্লেখিত টেবিলের বল দেবেন প্রথম এবং দ্বিতীয় কলামে উল্লেখ করা হয়েছে। আন্ডারলাইন করবেন, যে ব্যক্তির দ্বারা এমন অপরাধ আপোষ করা যায় বল দেবেন তৃতীয় কলামে উল্লেখ করা হয়েছে। তো যদি বলে যে কোন ব্যক্তির দ্বারা আপোষ করা যায়, এটা আছে উল্লেখ আছে কত কলামে? তৃতীয় কলাম। মোট কলাম আছে কয়টা? আপনারা কলাম আর রো বোঝেন তো? সারি আর কলাম বুঝেন? কলাম মানে কি? লম্বা লম্বা। আচ্ছা, কলম মানে বিল্ডিং কলম। আচ্ছা, কামরুজ্জামান সাহেব কার সাথে কথা বলতে চান? লেখছেন যে আফটার ক্লাস, কার সাথে কথা বলতে চান দেখেন। তাহলে যেমন দণ্ডবিধি 323 এবং 324 ধারায় আঘাতের অপরাধ মীমাংসা করতে পারে যাকে আঘাত দেওয়া হয়েছে, অর্থাৎ কে? ভিকটিম। এখন জেনে রাখা ভালো, আমরা একটু চলে আসি দেখেন, জেনে রাখা ভালো যে 345-এর 1 ধারায় উল্লেখিত অপরাধের আপোষ মীমাংসা ক্ষেত্রে আন্ডারলাইন করবেন ক্ষতিগ্রস্ত ব্যক্তির সম্মতিই যথেষ্ট। 345-এর 1-এ যে টেবিলটা আছে, যেটা দুইটা টেবিল আছে, 345-এর 1-এ একটা, 345-এর 2-এ একটা। তাহলে 345-এর 1-এ যে টেবিলটা আছে, এই টেবিলে বলতে যে আপোষ মীমাংসা করতে শুধু ভিকটিমের সম্মতি যথেষ্ট। কিন্তু 345-এর 2 ধারায় টেবিলে উল্লেখিত অপরাধের ক্ষেত্রে গোল দেবেন আদালতের অনুমতি নিয়ে তৃতীয় কলামে উল্লেখিত ব্যক্তিরা অপরাধের আপোষ মীমাংসা করতে পারে। তাহলে আমরা এভাবে বলতে পারি যে 345-এর 1 সমান সমান আদালতের অনুমতি ব্যতীত, আর 345-এর 2 সমান সমান আদালতের কি? অনুমতি নিয়ে। অর্থাৎ 345-এর 1 যে আপোষ মীমাংসা হবে এটা শুধু ভিকটিমের সম্মতিই যথেষ্ট, আদালতের অনুমতির প্রয়োজন নাই। 345-এর কত? 1। হ্যাঁ। আর 345-এর 2-এ বলছে
যে ভিকটিমের সম্মতির সাথে সাথে কার সম্মতিও লাগবে, আদালতের সম্মতিও লাগবে। এটা কত? 345-এর 2। আচ্ছা, এই জায়গায় কিছু কিছু অপরাধ জামিনযোগ্য জামিন অযোগ্য যাই থাক না কেন, যদি আপোষযোগ্য আপোষযোগ্যতার কথা বলা থাকে আপোষ করা যাবে। কিন্তু যে অপরাধের কথা আপোষ 345-এর নাই, সেটা আপোষ করা যাবে না। ধরেন 302, 376, ধর্ষণ, খুন, ডাকাতি, দস্যুতা, এগুলো আপোষ মীমাংসা করা যায় না। এগুলো আপোষ মীমাংসা করে হচ্ছে টেকনিক্যালি, মানে আদালত বুঝে আপোষ মীমাংসা। ওই যে সাক্ষী উঠে বলতেছে, এক মহিলা বলতেছে যে আমি জীবনেও কিছু দেই নাই, এ মামলা কি ঘটছে, কে কারে মারছে জীবনেও দেই নাই, এক কথায় তার এক্সামিনেশন ইন চিফ শেষ, জেরাও শেষ। মানে তারা তলতে তলতে কি হয়ে গেছে, আপোষ হয়ে গেছে। তাই সাক্ষী ওই 10 জন থাকলে একদিনেই 10 জনের সাক্ষী হয়ে যাচ্ছে, তারা বলতেছে আমরা কিছু দেখি নাই। তার মানে কি, কোর্টের ফর্মালিটি তারা মেইনটেইন করতেছে, বাট অ্যাকচুয়ালি কোর্টের বাইরে কি হয়ে গেছে, আপোষ হয়ে গেছে। আচ্ছা, দেখেন তো, দণ্ড আরোপের পূর্বে যে কোনো সময় 345 ধারায় অপরাধ আপোষ মীমাংসা হতে পারে। এটা বলতেন দণ্ড আরোপের পূর্বে, এবং সেটা কোর্টের ভিতরে অথবা কি বাইরে। কোর্টের ভিতরেও হতে পারে, কোর্টের অথবা কি বাইরে। অপরাধের আপোষ করার জন্য অন্যভাবে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি বললেন 18 বছরের কম বয়স্ক হলে, বা জড়বুদ্ধ হলে, বা পাগল হলে তার পক্ষে চুক্তি সম্পাদনের যোগ্যতা সম্পন্ন কোনো ব্যক্তি আদালতের অনুমতি নিয়ে আপোষ মীমাংসা করতে পারে। তাহলে এটাও গুরুত্বপূর্ণ যে যে ভিকটিম সে যদি 18 বছরের কম বয়স্ক হয়, যদি সে জড়বুদ্ধ হয়, যদি সে পাগল হয়, তাহলে তার যে যোগ্যতা সম্পন্ন যে অভিভাবক সে কি করতে পারে, আপোষ করতে পারে। 345-এর 6 ধারা অনুযায়ী অপরাধের আপোষ, 345-এর 6 ধারা অনুযায়ী অপরাধের আপোষ মীমাংসা আসামির গোলদেন খালাস বলে গণ্য হবে। এই জায়গায় আপোষ মীমাংসা করলেই আসামি পাবে কি, খালাস। আপোষ মীমাংসা করলেই আসামি পাবে হচ্ছে খালাস। এরপরে দেখেন আপিল, যেহেতু 345 ধারায় আপোষ মীমাংসা আসামির খালাস বলে গণ্য হয়, এবং যেহেতু খালাস আদেশের বিরুদ্ধে আপিল করা যায়, তাই 345 ধারায় আপোষ মীমাংসার বিরুদ্ধে 417 ধারায় গোল দেন সরকার আপিল করতে পারে। তাইলে এখানে আমি আপনাদের কতদিনই একটা কথা বলেছিলাম যে ফৌজদারি কার্যবিধিতে খালাস হলেই আপিল করা যায়। এটাও অপ্রাসঙ্গিক যে খালাসটা কি নালিশ খারিজ হওয়ার কারণে হলো, নাকি খালাসটা অন্য কারণে, যে কারণেই হোক না কেন খালাস হলেই কি করা যায় বলেন, আপিল করা যায়। আচ্ছা, রাষ্ট্রপক্ষ না সরকার? আচ্ছা, আমরা বিগত বছরের প্রশ্নে আসি। বিগত বছরের প্রশ্ন দেখেন, কোন মামলা আপোষ মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি হলে তা আসামির ড্যাশ বলে গণ্য হবে, খালাস। তা কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের এত কোন ধারায় আপোষযোগ্য মামলার বিষয় বলা হয়েছে, কোন ধারায়? 345। পেনাল কোডের 324 ধারায় শাস্তিযোগ্য অপরাধ আপোষ করতে পারে কে পারে? পাবলিক প্রসিকিউটর, আসামি, ম্যাজিস্ট্রেট, কে বলেন? ভিকটিম। তো আমাদের একটু 5 মিনিট বিরতি, 5 মিনিট বিরতি পর আবার আমরা শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা এখানে কিছু কিছু বিষয় আছে। বিষয়টা হলো এই জায়গায় একটা জিনিস ক্লিয়ার করে নাই যে মানে আপিল পেন্ডিং থাকলেও আপোষ মীমাংসা হতে পারে আপিল আদালতের অনুমতি নিয়ে। বুঝতে পারছেন? আপিল পেন্ডিং থাকলে আপিল আদালতের অনুমতি নিয়ে কি হতে পারে, আপোষ মীমাংসা হতে পারে। এবং সেই সাথে সাথে হ্যাঁ, আপিল পেন্ডিং থাকলে আপিল আদালতের অনুমতি নিয়ে আপোষ মীমাংসা হতে পারে। আবার রিভিশন আদালতও আপোষ মীমাংসার অনুমতি দিতে পারে। আপনি লেখেন যে রিভিশন আদালত আপোষ মীমাংসার অনুমতি দিতে পারে। রিভিশন আদালত আপোষ মীমাংসার অনুমতি দিতে পারে, হ্যাঁ। আর এই জায়গায় দেওয়ানিতেও তো যাই, মধ্যস্থতা আছে না? হ্যাঁ। দেখেন, যাই হোক, এখানে লিখবেন যেটা আপনারা, যে আপিল পেন্ডিং থাকলে আপিল আদালতের অনুমতি নিয়ে আপোষ মীমাংসা কি করা যায়।
এবং সেই সাথে লিখবেন যে রিভিশন আদালতও আপোষ মীমাংসার অনুমতি দিতে পারে। এতটুকু মনে রাখতেই হবে। আগে পরে লেখা হয়েছে স্যার। এই বিমল সাহেব কোথায়? আচ্ছা দেখেন, সাক্ষ্য প্রমাণে 9 নং প্রশ্নটা দেখেন, ভিভিআই সবাই লিখছেন? সাক্ষ্য প্রমাণে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি মনে করে তার দণ্ড দেওয়ার যে এখতিয়ার আছে তা অপেক্ষা অধিকতর দণ্ড অভিযুক্তকে দিতে হবে, তাহলে তিনি এটা 347 ধারায় পাঠাই দিবে সেশন জাজের কাছে, দায়রা জজের কাছে। 347 ধারায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মামলা পাঠায় দেয় কার কাছে? দায়রা জজের কাছে। কখন? যদি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মনে করে তার দণ্ড দেওয়ার যে ক্ষমতা তার চেয়ে বেশি দণ্ড কি দিতে হবে। কারণ ওই যে আমরা জানি যে আমরা যদি ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিল দেখি, দ্বিতীয় তফসিলের আপনার 7ম কলাম যদি দেখেন, যে একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এমন অনেক মামলা আছে যেগুলো শাস্তি অনেক বেশি, তার বিচারের ক্ষমতা আছে, কিন্তু তিনি সর্বোচ্চ সাজা তো 5 বছরের বেশি দিতে পারবেন। তাহলে 5 বছরের বেশি যদি উনি মামলার বিচার শেষে যদি মনে করে যে 5 বছরের বেশি সাজা দেওয়া দরকার, তাহলে তিনি এই মামলাটা দায়রা জজের কাছে বদলি করে দিবেন। তিনি আর সাজা দিবেন না, দায়রা জজের কাছে বদলি করে দিবেন কত ধারায়? 347 ধারায়। অপরদিকে 349 ধারা, আমি দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট ইন্ডা মামলা বদলি করে দিবে সিজিএম এর কাছে। কার কাছে? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। অর্থাৎ দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে এই মামলায় ওনাদের তো ক্ষমতা দ্বিতীয় শ্রেণীর সাজা দিতে পারে 3 বছর, এই 9 নম্বর প্রশ্নের জায়গায় লিখতে হবে ওনারা তো দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট সাজা দিতে পারে কত? 3 বছর। আর তৃতীয় শ্রেণীর কত? 2 বছর। ওনারা যদি মনে করে যে এই সাজা আরো বেশি দেওয়া দরকার, তাহলে ওনারা তো আর সাজা দিবেন না, না দিয়ে 349 ধারায় মামলাটা বদলি করে দিবে কার কাছে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। আচ্ছা দেখি, এই পিজুর সাহেব বলেন তো দেখি যে ম্যাজিস্ট্রেটের দণ্ড প্রদানের সাধারণ ক্ষমতা কত ধারায় আছে? ম্যাজিস্ট্রেটের দণ্ড প্রদানের সাধারণ ক্ষমতা কেউ বলবেন না, ওনারা মনে করতে দেন, পারবেন? বলেন। 32 ধারায় কোন শ্রেণী ম্যাজিস্ট্রেট কি দণ্ড দিতে পারে বলতে পারবেন? প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট কি দিতে পারে? আর টাকা জরিমানা কত বলেন না কেউ? 5 বছর জরিমানা 10,000, 10,000 টাকা। আর দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট 3 বছর জরিমানা কত? 5,000। আর তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট 2 বছর 2,000। বিকাশ সাহেব আপনি বলেন, ম্যাজিস্ট্রেটের দণ্ড প্রদানের বিশেষ ক্ষমতা কোথায় আছে? 29-এর গতে কি আছে, 33-এর গতে কি আছে, ব্যাখ্যা দেন। বিচার করার ক্ষমতা আর 33-এর মানে শাস্তি কি কত? শাস্তি 29-এর গতে আপনাদের মনে করাই দিই যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনাদের মৃত্যুদণ্ড ছাড়া যে কোনো অপরাধের বিচার করার ক্ষমতা দিতে পারে। আর 29-এর গয়ের যে দ্বিতীয় অংশ সে জায়গা বলছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটরে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছরের অধিক কারাদণ্ড ব্যতীত যে কোনো অপরাধের বিচার করার ক্ষমতা দিতে পারে। ওনাদের 29-এর গতে জাস্ট বিচার করার ক্ষমতা দিয়েছে, কিন্তু ওনারা বিচার শেষে যে সাজা দিতে পারবে সেটা হলো 33-এর গতে, সর্বোচ্চ কত? 5 বছর। অর্থাৎ একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সাধারণ ক্ষমতা বলে সাজা দিতে পারে 5 বছর 32 ধারায়। আর সেই প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বিশেষ ক্ষমতা বলে সাজা দিতে পারে কত? বুঝছেন? প্রথম বিশেষ ক্ষমতা নাকি সাধারণ ক্ষমতা, এটা লক্ষ্য রাখতে হবে। আচ্ছা দেখেন, আমরা 10 নং প্রশ্নটা দেখি। ফৌজদারি কার্যবিধির
ফৌজদারি কার্যবিধির কত ধারায় ওপেন কোর্টের বিধান আছে? আছে না প্রশ্ন আপনাদের? পাইছেন পাইছেন? ওপেন কোর্ট আছে 352 ধারা। কত ধারা? স্টার দিয়ে লেখেন। ক্যামেরা ট্রায়াল, ক্যামেরা ট্রায়াল বা রুদ্ধদ্বার কক্ষে বিচার, এগুলো ভুলে যাই। 352 ধারা। এটাও 352 ধারা। এটা খেলে আমি শুনি না। ক্যামেরা ট্রায়াল, CAMERA TRIAL, ক্যামেরা ট্রায়াল, এটাও 352 ধারা। কিছু এখন শোনে রেস্ট এগুলো ভুলে যাই মানে উল্টে পাল্টে যাই। এটা একটু বলি শুনেন। রুদ্ধদ্বার কক্ষে বিচার মানে গোপনে বিচার। ক্যামেরা ট্রায়াল মানে এইটা ভাবেন না যে বিচার কক্ষে সিসি ক্যামেরা থাকবে, সবাই দেখাইয়ে বিচার করবে, সেটা না কিন্তু। এই ক্যামেরা ট্রায়াল মানে রুদ্ধদ্বার কক্ষে বিচার। একটু শুনেন, ওপেন কোর্ট মানে প্রকাশ্য আদালতে বিচার হতে হবে, এটাও বলা আছে 352 ধারায়। এবং রুদ্ধদ্বার কক্ষে বিচার হবে, এটাও আছে কত ধারায়? 352। এখন সচরাচর যে নিয়ম সেটা হলো যে কোনো বিচার প্রকাশ্য আদালতে হবে। প্রকাশ্য আদালত মানে হলো সবার সে জায়গায় যাওয়ার কি থাকবে, অধিকার থাকবে, সবার উপস্থিতিতে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে স্পর্শকাতর মামলাগুলোতে, ধরেন এই যে ধর্ষণের মামলা বা অন্য কোনো মামলা, এই সকল মামলায় আদালত যদি মনে করে যে না এই বিষয়ে, বা শিশুদের মামলা, শিশুরা যখন অপরাধী মানে শিশুরা অপরাধী বা শিশুরা ভিকটিম, এই সকল ক্ষেত্রে এই মামলাটা বিচারের করতে পারে কিসে? রুদ্ধদ্বার কক্ষে, মানে যারা পক্ষ তারা ছাড়া অন্য কেউ থাকবে না। এটাই বলা আছে কততে? 352 ধারা। শুনেন, আইনে অনেক কিছু বলা থাকে কিন্তু বাস্তবে প্রয়োগ খুব কম। ধরেন শিশু আইন 2013, সেই আইনে বলা আছে যে শিশুদের বিচার, শিশু কারা? যার বয়স 18 বছরের কম। শিশুদের বিচারের সময় আদালতের যে প্রচলিত লাল শালু আছে ওটা রাখা যাবে না। উকিল সাহেবদের যে ড্রেস আছে, পুলিশদের যে ড্রেস আছে, ওই ড্রেস পরা যাবে না। শিশু ঘাবড়াই যাইতে পারে এরকম কোনো কাজ করা যাবে না। বুঝতে পারছেন? আরো অনেক নিয়ম নীতি আছে কিন্তু বাস্তবে কি এগুলো অনুসরণ করা হয় বলেন? নাই। দেখেন, যাই হোক, দেখেন মানার না মানার কারণ হচ্ছে যে আইনে অনেক কিছু বলা আছে কিন্তু ধরেন মামলার যে চাপ, শুধুমাত্র তার জন্য তো এতগুলো মানে এই কাজগুলো করা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না আর কি। দেখেন, তো তাহলে ব্যাখ্যা, বিচারের একটি প্রধান নীতি হলো বিচার হবে উন্মুক্ত আদালতে, ওপেন কোর্ট, অর্থাৎ বিচারিক কার্যক্রম যেমন বিচার, শুনানি, চার্জ গঠন, সাক্ষ্য গ্রহণ ইত্যাদি পরিচালনা করার সময় জনগণের উপস্থিতি থাকার অধিকার থাকবে। তাহলে আপনি মনে রাখবেন যে ক্যামেরা ট্রায়ালও 352, আবার ওপেন কোর্টও কত? 352। 351 দিয়ে লেখেন শোন অ্যারেস্ট, 351 দিয়ে লেখেন শোন অ্যারেস্ট। রেস্ট আরেকটা মেন্টাল গুলা ধারা 351 সমান সমান শোন অ্যারেস্ট। মানে আচ্ছা বলি শুনেন। আচ্ছা, একটা মজার জিনিস হলো আমাদের ফৌজদারি কার্যবিধির 351 ধারায় শোন অ্যারেস্ট শব্দটা নাই, এবং প্রচলিত অর্থে আমরা যে শোন অ্যারেস্টটা বুঝি প্র্যাকটিক্যালি, এই জায়গা 351তে সেই কথাও বলা নাই। প্র্যাকটিক্যালি আমরা বুঝি কি, যে কোনো একজন আসামিরে অন্য একটা মামলায় গ্রেফতার করছে, সে অলরেডি কারাগারে আছে, তারে আর একটা মামলায় গ্রেফতারের জন্য যে আবেদন বা আর একটা মামলায় গ্রেফতার করলে সেটারই কি বলে? শোন অ্যারেস্ট। মানে সে অলরেডি এক মামলায় কারাগারে আছে, ওই অবস্থায় তারে আরো একটা মামলায় কি দেখাইছে। ধরেন এখন জুনায়েদ আহমেদ পলক, সে তো অলরেডি একটা মামলায় আছে, এবং তার বিরুদ্ধে যে কত কত মামলা আছে সেও জানে না, রাষ্ট্রও জানে কিনা সন্দেহ আছে। প্রতিদিন নিত্য নতুন মামলায় তার কি দেখানো হচ্ছে? শোন অ্যারেস্ট দেখানো হচ্ছে। তো আমাদের ফৌজদারি কার্যবিধি 351 ধারায় যেটা আছে সেটা হলো যে যখন কোনো আদালতের অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে, কোন ব্যক্তি যদি ওই মুহূর্তে আদালতে উপস্থিত থাকে, যে ওই ওই মামলার কোনো আসামি না, কিন্তু আদালত যদি মনে করে যে সেই অপরাধের সাথে জড়িত, তাহলে তারে আদালত তাৎক্ষণিক গ্রেফতার করতে পারে, তার বিরুদ্ধে অপরাধ আমলে নিতে পারে, বা তারে ওই মুহূর্তে গ্রেফতার করতে পারে। এটাই বলছে কত ধারায়? 351 ধারায়। তাহলে বাস্তবের সংজ্ঞার সাথে এটা কি, মানে বাস্তবে যে ঘটনা আমরা সোনারের দেখি তার সাথে এটা কিন্তু আলাদা। বলতেছে ধরেন আদালতে একটা মামলার বিচার হচ্ছে বা আদালতে একটা মামলায় শুনানি হচ্ছে, এমন সময় এমন একজন ব্যক্তি আছে যে আদালত মনে করে যে এই ব্যক্তি হচ্ছে এই অপরাধের সাথে কি জড়িত, তাহলে আদালত তার সাথে সাথেই গ্রেফতার করতে পারে। এটাই বলছে কত ধারায়? 351 ধারায়।
চলো ভাইয়া ওই যে জসিমবি মাগার কাছে আসামি বানাইছে আদালত দেখলো যে সাক্ষী প্রমাণে জসিম তো হুমায়ুন করে দিয়েছে কিনা সে আদালতে আবার দেখতে আসছে, দেখতে আসছে, তো তারে গ্রেফতার করার ধরো ক্ষমতা 351 ধারায় আছে। তাহলে আপনি আপাতত মনে রাখবেন এখন যে শোন অ্যারেস্ট নীতিটি ফৌজদারি কার্যবিধির কত ধারায় প্রতিফলিত হয়েছে? 351 ধারা। আচ্ছা, আমরা চলে আসি ধারা 353টা একটু লেখেন। ধারা 353, আসামি বা তার পক্ষের উকিলের উপস্থিতিতে, আসামি বা তার পক্ষের উকিলের উপস্থিতিতে আদালত সাক্ষ্য গ্রহণ করবে। আসামি বা তার পক্ষের উকিলের উপস্থিতিতে 353 ধারা লিখবেন। আসামি বা তার পক্ষের উকিলের উপস্থিতিতে আদালত সাক্ষ্য গ্রহণ করবে, নাকি সাক্ষ্য গ্রহণ করবে, সাক্ষ্য আমাদের। আর এই উপস্থিতিতে জি হয় আসামি থাকবে না হলে তার আইনজীবী থাকবে, তাদের উপস্থিতিতে ওই যে মানে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করতে হবে আর কি। এই কথাটা বলা হয়েছে 353 ধারায়। আচ্ছা, এখানে আমরা এখন রায় সম্পর্কে পড়া শুরু করব, জাজমেন্ট সম্পর্কে। তো জাজমেন্ট সম্পর্কে পড়ার আগে এখানে আপনাদের আমার একটা পেজ দিতে হবে, একটু 2 মিনিট ধৈর্য ধরেন, একটু ইয়া থাকলেও আমি পেজটা একটু প্রিন্ট করে নিই। আচ্ছা, ধন্যবাদ। দেখেন, রায়, একটা মামলার আপনার যুক্তিতর্ক হয়ে গেছে, একটা মামলা শুরু হয় তো থানায় অথবা কোর্টে। এখন মামলার তদন্ত থেকে শুরু করে অনুসন্ধান, বিচার, চার্জ গঠন, সাক্ষ্য গ্রহণ, 342, ছাপাই সাক্ষী, সবকিছু আমরা কি করে ফেললাম। এখন হচ্ছে কি রায়। সব শেষে রায়ে হয় কাউরে দণ্ড দিবে, না হলে কি দিবে, খালাস দিবে। এখন ফৌজদারি কার্যবিধিতে মানে ফৌজদারি মামলার ক্ষেত্রে রায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করছে 366 থেকে 373। তাহলে প্রথমে আমরা চলে আসি, দেখেন যে বিচার সমাপ্ত হবার পর, সমাপ্ত হবার অব্যাহত পর অথবা নোটিশ দিয়ে, নোটিশের উপরে একটু লেখেন পক্ষ বা উকিল। বিচার সমাপ্ত হবার সাথে সাথে অথবা নোটিশ দিয়ে, নোটিশ দিবে কারে, পক্ষ অথবা তার উকিলকে, নির্ধারিত দিনে গোল দিবেন প্রকাশ্য আদালতে বিচারের রায় ঘোষণা করা হয়। তাহলে রায়টা ঘোষণা করবে বিচার সমাপ্ত হবার সাথে সাথেও করতে পারে, অথবা পক্ষগণে নোটিশ দিয়ে পরবর্তীতেও করতে পারে। অবশ্যই কোন আদালতে? প্রকাশ্য আদালতে। ভিন্নরূপ বিধান না থাকলে, এই যে দেখেন, ভিন্নরূপ বিধান না থাকলে প্রত্যেকটি রায় আদালতের প্রিজাইডিং অফিসার কর্তৃক লিখিত হবে বা তার শ্রুত লিখন হতে, আন্ডারলাইন করবেন, আদালতের ভাষা বা ইংরেজি ভাষায় লিখিত হবে। রায়ের ভাষা হবে কি বলেন? আদালতের ভাষা বা কি ইংরেজি ভাষা। এই জায়গায় একটু লেখাটা আদালতের ভাষা বা ইংরেজি ভাষা, এই জায়গায় লেখেন 367, এটা 366 লেখা আছে, বাট এটা ভুল। আদালতের ভাষা বা ইংরেজি ভাষা, এটা কতটা হবে? 367 দ্বারা। 64 তো জীবনও বলি নাই, আপনি কথা বিকৃত করছেন। দেখেন, আচ্ছা 66 লেখা ছিল, এখন লিখবেন 67। আদালতের ভাষা বা কি ইংরেজি ভাষা। এখন এই জায়গায় কথা আছে, এই জায়গায় 366 ধারায়ও ভাষা আছে, 367 ধারায়ও ভাষা আছে। 366 ধারায় কি বলছে আগে শুনেন। 366 ধারায় বলছে যে রায় ঘোষণা করবে, ঘোষণা ঘোষণা করবে আদালতের ভাষা বা আসামি বা তার কৌশলীর ভাষায়। মানে আদালত যখন রায়টা ঘোষণা করতেছে, এই রায় ঘোষণার ভাষা হবে আদালতের ভাষা অথবা আসামির ভাষা অথবা আসামির কে উকিলের ভাষা। কৌশলী মানে হলো উকিল। কিন্তু রায়টা লেখা হবে কোন ভাষায়, এটা বলছে 367-তে। আদালতের ভাষা অথবা কি ভাষা? ইংরেজি ভাষা। এখন একটু শুনেন,
ওই যে প্রিজাইডিং অফিসার কর্তৃক লিখিত হবে এবং তার ভাষা হবে তো আদালতের ভাষা বা ইংরেজি ভাষা। এখন আবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, ধরেন একটা মামলার আসামি হচ্ছে একজন নাইজেরিয়ান, সে বাংলাও বুঝে না, সে কি ইংরেজিও বুঝেন। বুঝে না, তখন তারে যদি ওই মামলায় আদালত দণ্ড দেয়, তাহলে ওই জায়গায় সে তো বাংলা বললেও বুঝবে না, ইংরেজি বললেও কি বুঝবে না, তাহলে সে যে ভাষায় বুঝবে তারে ওই বোধগম্য ভাষায় রায়ের বিষয়বস্তু তার কি দেওয়া হবে, বুঝাই দেওয়া হবে, বা তার আইনজীবী যে ভাষায় বুঝে সেই ভাষায় তাকে বুঝাই দেওয়া হবে, সেই ভাষায় রায় ঘোষণা করা হবে। কিন্তু রায়টা লিখবে কোন ভাষায় এটা বলেছে কত ধারায়, 367 ধারায়। কোন ভাষা? আদালতের ভাষা বা ইংরেজি। হ্যাঁ, রায় ব্যাখ্যা বা ঘোষণা করবে 366 ধারায়, আদালতের ভাষা বা আসামির ভাষা বা কৌশলীর ভাষায় ঘোষণা করবে। আর রায়টা কোন ভাষায় লিখিত হবে এটা বলছে কত ধারায়, 367 ধারায়, আদালতের ভাষায় বা ইংরেজি ভাষায়। না, 366-তে ইংরেজি নাই, না, আসামি বা আসামি 366-তে আছে আদালতের ভাষা বা কৌশলীর ভাষা বা আসামির ভাষা, শেষ। আর 367-তে আছে আদালতের ভাষা বা ইংরেজি ভাষা। বিলিনে কত কর্মী যে হ্যাঁ, হচ্ছে আদালতের ভাষা, আসামির ভাষা আর কৌশলী ভাষা। হ্যাঁ, জি। এখন আমাদের ভাষা থেকে একটা প্রশ্ন আসার খুব সম্ভাবনা আছে। চার্জের ভাষা তারা মনে না থাকলে সমস্যা নাই, আদালতের ভাষা বা কি ইংরেজি ভাষা মনে আছে, 164-এর ভাষা আসামির ভাষা আদালতের ভাষা বা ইংরেজি ভাষা, বা 164-এ কি অভিযুক্তের ভাষা হতে পারে না, অভিযুক্তের ভাষা আছে, অভিযুক্তের ভাষা আদালতের ভাষা বা ইংরেজি ভাষা। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এখন আমরা একটু দেখি যে রায়ে যে সকল বিষয় উল্লেখ করতে হবে। আবারও বলি, আপনারা এই 366 আর 67 বুঝতেন? শাহ আলম সাহেব, 366-তে কি আছে বলেন তো? আদালতের ভাষা, উকিলের ভাষা। একটা জিনিস শোনেন, এই বিথিকা, কথা শুনে দিক তাকান, একটা জিনিস পুরো কথা শুনে তারপরে লিখবেন। আপনি যদি অর্ধেক শুনে লেখেন তাহলে লেখাও হলো না, শোনাও হলো না। আরেকবার মতো কথা তো ছাড়ে বলছে। আদালতের ভাষা তিনশো ছেষট্টি আদালতের ভাষা, উকিলের ভাষা, আসামির ভাষা। আর 167 এলো 167। 367 367 এলো আদালতের ভাষা, ইংরেজি ভাষা। আচ্ছা, থামেন থামেন, কথা বলেন না। রায়ে যে সকল বিষয় উল্লেখ করতে হবে দেখেন, বিচার্য বিষয় সমূহ, সিদ্ধান্ত বা সিদ্ধান্তের কারণ, আসামি যে অপরাধে দণ্ডবিধি বা অন্য আইনের অধীন সাজা পেল বা শাস্তি পেল এবং শাস্তি কত, এই সবগুলাই বলা আছে কত ধারায়, 367 ধারায়। অর্থাৎ বিচার্য বিষয় কোন বিষয় নিয়ে বিচার হয়েছে, সিদ্ধান্ত বা সিদ্ধান্তের কারণ কেন তাকে দণ্ডিত করা হলো বা খালাস দেওয়া হলো, আসামি যদি কোন আইনের অধীনে সাজা পেল, দণ্ডবিধি নাকি নারী ও শিশু নির্যাতন দমন আইন, এবং শাস্তি কি, সে কি শাস্তি পেল, এই সব কিছু উল্লেখ থাকবে কিসে, রায়। বুঝতে পারছেন? এখন আপনাদের যে কাগজটা আমি দিয়েছি সেটা হলো বিকল্প রায় বা জাজমেন্ট ইন অল্টারনেটিভ, বিকল্প রায় বা জাজমেন্ট ইন অল্টারনেটিভ। একটা অডিশনাল পেজ দিয়েছি, দেখেন সবার সামনে আছে, একটু ধরেন। তো ফৌজদারি কার্যবিধি 1898 367-র 3 ধারায় বিকল্প রায় বা জাজমেন্ট ইন অল্টারনেটিভ সম্পর্কে আলোচনা করা হয়েছে। কত ধারায়? 367-র 3। বিকল্প রায় কি আগে একটু বুঝেন, তারপরে আমরা ব্যাখ্যা দিই, মানে পড়বো। বিকল্প রায় হলো যখন আদালতের কাছে মনে হচ্ছে যে দিনেশ এটা করেছে অথবা ওটা করেছে, মানে যে কোনো একটা অপরাধ দিনেশ করছে, দণ্ডবিধির অধীন দুইটা অপরাধ, ধরেন সে আঘাত করছে অথবা ক্রিমিনাল ফোর্স করছে। এখন আঘাতের ক্ষেত্রে দেখা গেল যে কারাদণ্ডের পরিমাণ বেশি, আর আরেকটা অপরাধের ক্ষেত্রে অর্থদণ্ডের পরিমাণ বেশি। এখন আদালত দিনেশকে নির্বাচন করার সুযোগ দিবে যে দিনেশ আপনি একটা অপরাধ করেছেন, এটা কনফার্ম, এখন আপনাকে এত ধারায় 10 বছরের কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা, আর ওই অপরাধের জন্য 10 লাখ টাকা জরিমানা, 1 বছরের কারাদণ্ড, মানে একটাই
অর্থদণ্ডের পরিমাণ বেশি, আর একটাই কি কারাদণ্ডের পরিমাণ বেশি, তাকে পছন্দ করার সুযোগ দিবে যে বিকল্প পদ্ধতিতে রায় ঘোষণা করা হলো, এখন আপনি কোনটা বাঁচবেন। যদি আপনার টাকা থাকে তাহলে ডেফিনেটলি সে যেটা জরিমানা বেশি সেটা নির্বাচন করবে নাকি। আর যদি কারো টাকা পয়সা না থাকে তাহলে তার হাতে কি নাই, অপশন নাই, তাহলে ডেফিনেটলি তার কি খাটা লাগবে, কারাবাস ভোগ করা লাগবে। তাহলে বিকল্প পদ্ধতিতে রায় বাস্তবে খুব বেশি প্রয়োগ নাই, বাট আমাদের ফৌজদারি কার্যবিধির 367(3) ধারায় রয়েছে যে যে ক্ষেত্রে আদালতের কাছে দণ্ডবিধির দুইটা অপরাধ নিয়ে সন্দেহের সৃষ্টি হয় যে সে কি এটা করেছে নাকি ওটা করেছে, একটা করেছে এটা কনফার্ম, সেক্ষেত্রে তারে দুই দুই জায়গায় মানে দুই প্রকারের সাজা দিয়ে তারে পছন্দ করতে বলে যে আপনি কোনটা বেছে নেবেন সেটা আপনি ভোগ করবেন। এটাই হলো কি বলেন বিকল্প পদ্ধতিতে রায় বা বিকল্প রায়। আচ্ছা, একটু আমরা পড়া শুরু করি। দেখেন যে এই ধারায় বলা হয়েছে দণ্ডবিধির অধীন দণ্ড দেওয়া হলে অপরাধটি উক্ত বিধির গোল দিবেন দুইটি ধারার মধ্যে। কোন বিধির দুইটা ধারা? দণ্ডবিধির দুইটি ধারার মধ্যে কোন ধারার অন্তর্ভুক্ত, অথবা একই ধারার দুইটি অংশের মধ্যে কোন অংশের অন্তর্ভুক্ত সেই সম্পর্কে সন্দেহ থাকলে আদালত স্পষ্ট রূপে উহা প্রকাশ করবেন এবং বিকল্প রায় প্রদান করতে পারবেন। তাহলে এখানে মনে রাখবেন যে হ্যাঁ মিঠুন বলেন। দেখেন তাহলে বিকল্প পদ্ধতিতে রায় দেওয়া যায় কোন ধরনের, কোন আইনের অপরাধের ক্ষেত্রে? দণ্ডবিধির কয়টা অপরাধ? দুইটা অপরাধ। একটু পড়ি দেখেন যে when the conviction is under the penal code and it is doubtful under which of two sections, মানে এই আইনের কোন দুইটা ধারার মধ্যে, or under which of two parts of same section, অথবা একই ধারার কোন দুইটা অংশের মধ্যে of that code offense falls, ওই অপরাধটা পড়ে, the court shall distinctly express the same and pass judgment in the alternative, এবং এই ক্ষেত্রে আদালত বিকল্প পদ্ধতিতে রায় দিতে পারে। কিভাবে? তো এখন আমরা একটা উদাহরণ পড়ি তাহলে বুঝতে পারবো। তার আগে একটু পড়ি যে প্রশ্ন হচ্ছে বিকল্প রায় কি। বিকল্প রায় হচ্ছে যখন বিচারক সাক্ষ্য প্রমাণের মাধ্যমে বুঝতে পারেন যে আসামি একটি অপরাধ করেছেন এটা কনফার্ম, কিন্তু অপরাধটি কোন আইনের দুইটি ধারার কোন ধারার অন্তর্ভুক্ত বা একটি ধারার দুইটি অংশের কোন অংশের অধীনে সংগঠিত অপরাধ সে সম্পর্কে বিচারকের সন্দেহ থাকে, তখন বিচারক সন্দেহ করা অপরাধ দুইটির বা একই ধারার দুইটি অংশের অপরাধ দুইটির শাস্তি আলাদা করে তার রায় উল্লেখ করবেন এবং আসামিকে পছন্দ করতে দিবেন আসামি কোন শাস্তি গ্রহণ করবেন। উদাহরণ পড়ি দেখেন, ধরি ক আইনের দুইটি ধারা হচ্ছে এক্স এবং ওয়াই, মানে ক একটা আইন তার দুইটা ধারা কি এক্স এবং ওয়াই। এক্স ধারার শাস্তি হচ্ছে 5 বছর কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা। এ জায়গা অর্থদণ্ডের পরিমাণ কম, কারাদণ্ডের পরিমাণ কি বেশি। অপরদিকে ওয়াই ধারার শাস্তি হচ্ছে 1 বছরের কারাদণ্ড এবং 1 লাখ টাকা জরিমানা। এই জায়গায় কারাদণ্ডের পরিমাণ কম কিন্তু অর্থদণ্ডের পরিমাণ কি বেশি। বিচারক যদি সাক্ষ্য প্রমাণ শেষে রায় প্রদানের সময় দেখেন যে কোন আসামি ক আইনের অধীনে একটি অপরাধ করেছে এটা কনফার্ম, কিন্তু অপরাধটি এক্স ধারার বর্ণিত অপরাধ নাকি ওয়াই ধারার বর্ণিত অপরাধ এটা সাক্ষ্য প্রমাণে কি স্পষ্ট না, তখন বিচারক দুইটি ধারার শাস্তি তার উল্লেখ করে আসামি তার নিজের শাস্তি হিসেবে কোনটি পছন্দ সেটা পছন্দ করার কি দিবেন সুযোগ দিবেন। তখন আসামি তার পছন্দ মতো শাস্তি বা তার নিজের শাস্তি হিসেবে গ্রহণ করবেন। যদি আসামি বড় লোক আসেন, বড় লোক মানে বোঝানো হচ্ছে ধনী আর কি, যার টাকা পয়সা আছে, সে যদি সালমান এফ রহমান হয় সে চিন্তা করবে টাকা দিতে সে রাজি, কিন্তু এতদিন জেল সে খাটবে না, তখন আসামি নিশ্চয়ই ওই ধারার শাস্তিকে শাস্তি হিসেবে গ্রহণ করবে, কারণ এখানে থেকে 1 লক্ষ টাকা অর্থদণ্ড দিতে হচ্ছে এটা সত্য, কিন্তু জেল খাটতে হচ্ছে মাত্র কত 1 বছর। অন্যদিকে যে আসামি গরিব সে আসামি পছন্দ করতে পারে এক্স ধারায় প্রদত্ত শাস্তিকে, কারণ এখানে তাকে 5 বছর জেল খাটতে হচ্ছে এটা সত্য, কিন্তু অর্থদণ্ড মাত্র কত 10,000 টাকা। এভাবে বিচারক দুইটি ধারার শাস্তি এবং একই ধারার দুইটি অংশের শাস্তি উল্লেখ করে আসামিকে তার নিজের শাস্তি পছন্দ করার যে সুযোগ দেন এটাই হলো কি বলেন বিকল্প পদ্ধতিতে রায়। তো আমি আবারও বলে দিই যে বিকল্প পদ্ধতিতে রায় দণ্ডবিধির দুইটা ধারা হবে বা একটা ধারার দুইটা অংশ। যেরকম আমরা জানি যে দণ্ডবিধি যখন পড়বো দণ্ডবিধি 506 ধারায় ক্রিমিনাল ইন্টিমিডেশন অপরাধজনক ভীতি প্রদর্শন, এই জায়গায় দুইটা এক ধারার দুইটা অংশ। প্রথম অংশে সাজা আছে 2 বছর, পরের অংশে সাজা আছে 7 বছর। এখন
যদি কোনো আদালতের মনে হয় যে সে প্রথম অংশ করেছে নাকি দ্বিতীয় অংশ করেছে, তখন আদালত তারে বিকল্প রায় দিয়ে বলবে যে তুমি যেটা পছন্দ করো সেটা তুমি চয়েস মানে চুজ করতে পারো। দেখেন, এই বিকল্প রায় ফৌজদারি কার্যবিধি অনুসারে কেবল আন্ডারলাইন করবেন দণ্ডবিধির অপরাধের ক্ষেত্রেই দেওয়ার সুযোগ আছে। কোন অপরাধ? দণ্ডবিধি। বিচারক যদি মনে করেন যে আসামি একটা অপরাধ করেছে এটা কনফার্ম, কিন্তু দণ্ডবিধির 323 ধারা নাকি 352 ধারার অপরাধ সেটা নিয়ে সন্দেহ আছে, আবার কোন অপরাধ 506 এর পার্ট 1 নাকি 506 এর পার্ট 2 এর অপরাধ সেটা নিয়ে সন্দেহ আছে, তখন সাক্ষ্য প্রমাণ পুরোপুরি অর্থাৎ তার সাক্ষ্য প্রমাণ পুরোপুরি স্পষ্ট না, সেক্ষেত্রে বিচারক দুইটি ধারার শাস্তি তার রায়ে উল্লেখ করবেন এবং আসামিকে শাস্তি পছন্দ করার সুযোগ দিবেন। এভাবে বিকল্প রায় প্রদান করার সুযোগ ফৌজদারি কার্যবিধি 1898 এর 367 ধারা প্রদান করছে। যদিও বাস্তবে এই বিকল্প রায় পদ্ধতি প্রয়োগ হয় না, তবুও যদি কখনো প্রয়োজন হয় তখন যাতে বিচারক এভাবে বিকল্প রায় প্রদান করতে পারে সেই সুযোগটি ফৌজদারি কার্যবিধি 367 ধারায় কি রেখেছে। এই তানভীর, বিকল্প রায় কি বুঝতেন বলেন, আপনার ভাষায় বলেন। বিকল্প রায় হচ্ছে পেনাল কোডের অধীনে যখন কোনো শাস্তি দেওয়া হয় তখন হচ্ছে আহ, যদি এমন হয় যে আহ, তার অপরাধ কোনটা সেটা বোঝা যাচ্ছে না, তো তাকে মানে একই রকমের কাছাকাছি রকমের দুইটা অপরাধের খুন করছে নাকি দস্যুতা করছে এরকম বিকল্প রায় দিতে পারবে কিনা বলেন। সদস্যতা। হ্যাঁ, হ্যাঁ, এইটা তো দুইটা তো আলাদা আলাদা। এই জায়গা বিকল্প রায় দিতে পারবে কিনা? এই জায়গায় করতে হয়। পারবে না, কারণ এই জায়গা তো বোঝাই যাচ্ছে যে খুন কি আর দস্যুতা কি, এই জায়গা সন্দেহের কোনো অবকাশ নাই। ঠিক আছে, বোঝা যাচ্ছে যে চুরি করছে নাকি বলপূর্বক গ্রহণ করছে, হ্যাঁ চোরাই মাল রাখছে, এই সকল ক্ষেত্রে। হ্যাঁ বলেন তানভীর বলেন। তো হচ্ছে আহ, মানে মূল বিষয়টা হচ্ছে যে একই ধারা দুটি অংশ অথবা ভিন্ন ভিন্ন দুইটি ধারা তাকে শাস্তি দিবে এবং হচ্ছে তাকে যে কোনো একটা শাস্তি বেছে নেওয়ার জন্য অপশন দেওয়া হবে, এটাই বিকল্প। জি ধন্যবাদ। আপনি যদি এভাবে প্রশ্ন আসে যে বিকল্প পদ্ধতিতে রায় দিতে পারে কোন আইনের অধীন অপরাধের ক্ষেত্রে, দণ্ডবিধির কয়টা ধারা? দুইটা, অথবা একটা ধারার কয়টা অংশ? কথা শেষ। দেখেন, জাজমেন্ট ইন অল্টারনেটিভ ফৌজদারি কার্যবিধির 367 3 ধারায় বিকল্প রায় নিয়ে আলোচনা করা হয়েছে। দণ্ডবিধি এটা আর পড়লাম না, আমরা তো পড়ছি। সরাসরি চলে আসি রায়ের কপি অগ্রবর্তী করা, দায়রা আদালত কর্তৃক রায়ের কপি অগ্রবর্তী করা, ধারা 373। মানে দায়রা আদালত রায় দিয়ে এই রায়ের কপিটা উনি কার কাছে পাঠাবে, রায়ের কপিটা কার কাছে পাঠাবে। দায়রা আদালত কর্তৃক যে মামলার বিচার হয়েছে সেই মামলার রায়ের ও দণ্ডাদেশের কপি দায়রা আদালত পাঠাবে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং কে, জেলা ম্যাজিস্ট্রেট। মানে যদি মেট্রোপলিটন এরিয়া হয় তাহলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সাথে জেলা ম্যাজিস্ট্রেট, আর যদি জেলা পর্যায়ে হয় তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে সাথে কে, জেলা ম্যাজিস্ট্রেট। এটা মনে রাখতে হবে যে দায়রা আদালত রায়ের কপি কোথায় পাঠাবে। বাস্তবে প্রয়োগ আছে কি নাই সেটা হলো পরের কথা, আমাদের পড়ার জন্য কি জানতে হবে যে দায়রা আদালত রায়ের কপি পাঠাবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং সেই সাথে কে, জেলা ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেই সাথে জেলা ম্যাজিস্ট্রেট, বা না কিন্তু এই জায়গায় কি এবং। জেনে রাখা ভালো, দেখেন যে 366 উপধারা অনুসারে এই কথাটা গুরুত্বপূর্ণ। দেখেন, যে ক্ষেত্রে বিচারের সময় আসামির ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি দেওয়া হয়েছে, আসামির ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয় কত ধারায়? 205 ধারা। এবং শাস্তি শুধুমাত্র অর্থদণ্ড বা যে ক্ষেত্রে খালাস দেওয়া হয়েছে সেক্ষেত্রে রায় প্রদানের দিন আসামির হাজির বাধ্যতামূলক না। মানে পরীক্ষায় প্রশ্ন আসছিল যে কোন দিন হাজিরা দেওয়া বাধ্যতামূলক, আসামির রায় ঘোষণার দিন হাজির হওয়া বাধ্যতামূলক। যদি অর্থদণ্ড দেয় অথবা খালাস দেয় তাহলে হাজির হওয়া বাধ্যতামূলক না, এবং তার আইনজীবীর উপস্থিতিতে রায় প্রদান করা যেতে পারে। একটু এখানে একটা প্রশ্ন আছে, একটু পড়ি। দেখেন, বিগত বছরের প্রশ্ন, 1 নম্বর প্রশ্নটা দেখেন, কোন ক্ষেত্রে রায় প্রদানের দিন আসামির উপস্থিতি বাধ্যতামূলক না? ওই জায়গায় আমরা পড়ছি দুইটা কারণ, একটা হলো খালাস দিলে আর একটা কি, অর্থদণ্ড দিলে। তো এই জায়গায় অপশন কি আছে দেখেন, 2 মাসের কারাদণ্ড দিলে, কারাদণ্ড জরিমানা করলে, আসামি হাজত থাকলে, আসামিকে কি খালাস দিলে। তাহলে এখন আপনি বলতে পারেন যে আসামিরে খালাস দিবে কি দিবেন, আগের তো বুঝবো কিভাবে?
And আইন প্রণয়ন তারা কি উদ্দেশ্যে দিছে জানিয়া, তবে উত্তর লিখতে হবে যে হাজির হওয়া বাধ্যতামূলক না। খালাস দিলে আর কোন ক্ষেত্রে? যে শুধু অর্থদণ্ড দিলে, শুধু কি অর্থদণ্ড দিলে, অথবা তারা যদি ব্যক্তিগত হাজিরা থেকে কি দেওয়া হয়, অব্যাহতি দেওয়া হয়। আর অন্যান্য সকল ক্ষেত্রে হাজির হওয়া কি বাধ্যতামূলক। তারপরে দেখেন গুরুত্বপূর্ণ, আদালত একবার রায়ে স্বাক্ষর করলে পরিবর্তন বা রিভিউ করতে পারবে না, কিন্তু করণিক ভুল সংশোধন করতে পারে। 369 দ্বারা 3টে স্টার দেন। আদালত একবার রায় ঘোষণা করলে তিনি রায় পরিবর্তন বা রিভিউ করতে পারবে না, কিন্তু করণিক ভুল সংশোধন করতে পারবে। আমাদের দেওয়ানি কার্যবিধির 152 বা 20 আদেশের 3 বিধির মতো। 152 দেওয়ানি কার্যবিধির 152 বা 20 আদেশের 3 বিধি। কিন্তু এখানে যেটা সেটা হলো যে যে 300 কত দ্বারা 69 রিভিউ নাই, বাট এখানে কি করতে পারে, করণিক ভুল থাকলে সংশোধন করতে পারে। তারপরে দেখেন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি কত সময়ের মধ্যে আপিল করতে পারে তা রায়ের সময় আসামিকে বলতে হবে। মৃত্যুদণ্ডের বিরুদ্ধে 7 দিনের মধ্যে আপিল করতে পারবে। 371 371 ধারায় কিন্তু 7 দিন শব্দটা নাই, ওই জায়গায় জাস্ট বলা আছে যে মৃত্যুদণ্ড যদি দেয় তাহলে আদালত আসামিরে বলে দিবে যে আপনি কত দিনের মধ্যে আপিল করতে পারবেন। তাহলে পরীক্ষায় আসতে পারে যে কোন ধরনের দণ্ডের ক্ষেত্রে আসামিকে আপিল দায়ের সম্পর্কে অবগত করা হবে। কোন দণ্ড, কোন ধরনের মৃত্যুদণ্ড। তাহলে রায় থেকে আমরা কি কি শিখলাম দেখেন, রায় আছে 366 থেকে 373। রায় হবে সাথে সাথে মামলা শুনানি শেষ হওয়ার সাথে সাথে দিতে পারে, বা পরবর্তীতে পক্ষগণে নোটিশ দিয়ে দিতে পারে। রায় হবে প্রকাশ্য আদালতে। রায় ঘোষণা হবে আদালতের ভাষা, আসামির ভাষা বা কৌশলীর ভাষা 366। আর রায়ের যে যে ভাষায় লিখিত হবে সেটা হবে আদালতের ভাষা বা ইংরেজি ভাষা। এটা কত 367। এবং 366-তে আরো একটা কথা বলা আছে যে যদি অর্থদণ্ড দেওয়া হয়, যদি খালাস দেওয়া হয়, যদি আসামিকে হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়, তাহলে তার হাজির হওয়ার প্রয়োজন নাই। এছাড়া সর্বক্ষেত্রেই আসামিকে আদালতে হাজির হতে হবে। বিকল্প পদ্ধতিতে রায় 367 দণ্ডবিধির 2টা ধারা অথবা একটা ধারার 2টা সমস্ত। ঠিক আছে। 371, আচ্ছা 373 ধারায় বলেছে যে দায়রা আদালত রায় ঘোষণার পরে রায়ের কপি অগ্রবর্তী করবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এবং সেই সাথে কে, জেলা ম্যাজিস্ট্রেট, দুইজনই। ঠিক আছে। এছাড়া আমরা জানি যে দায়রা মানে রায় যদি একবার ঘোষণা করে ফেলে তাহলে সেটা পরিবর্তন বা রিভিউ করা যাবে না, তবে করণিক ভুল সংশোধন করা যাবে কত 379। এবং 371-এ বলেছে যে কত সময়ের মধ্যে 371 মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি রে বলে দিবে যে সে কত সময়ের মধ্যে কি করবে, আপিল করবে। একটা ধারা আপনাদের লেখাইছিলাম, সেটা একটু লেখেন যে ফাঁসির মাধ্যমে রায় কার্যকর করবে না, কত ধারা 368, যে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় কার্যকর করবে। হ্যাঁ এই রায় সংক্রান্ত পদ্ধতি হচ্ছে 366, 67, তারপর 73, তারপরে 368। আচ্ছা আগে একটু লেখেন 368টা লেখেন। ফাঁসিতে ঝুলে লেখেন কোন ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হলে, কোন ব্যক্তিকে, যার লেখা আছে সে আর লিখেন না, কোন ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হলে মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে তার গলায় ফাঁসি দিয়া ঝুলাই রাখতে হবে। মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে তার গলায় ফাঁসি দিয়ে ঝুলাই রাখতে হবে। দেখছেন, মানে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে ফাঁসিতে ঝুলিয়ে। কথা হলো একটা, কত ধারা 368। আর একটা স্টার দিয়ে লেখেন 368টা আর একটা কথা, যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তিকে
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে কোন কারাগারে আটক রাখা হবে তা রায়ে উল্লেখ থাকবে না। কোন কারাগারে আটক রাখা হবে তা রায়ে উল্লেখ থাকবে না। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে কোন কারাগারে আটক রাখতে হবে তা রায়ে উল্লেখ থাকবে না। কিছু ব্যয় তারা আদালতের ভাষা ইংরেজি ভাষা এটি হবে। স্যার 342 গেলেন কে? স্যার আমি এটা লিখে রেখেছি তো সেই জন্য ওই একসাথে লিখতে অবশ্য বিগত বছর প্রশ্ন দেখেন, দায়রা আদালতের রায় ও দণ্ডাদেশের অনুলিপি অগ্রগতি করতে হবে। এখানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন নাই, তো এখানে উত্তর হবে কি জেলা ম্যাজিস্ট্রেট বরাবর। 5 নম্বর প্রশ্নটা দেখেন, রায়ের সময় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামিকে অবশ্যই বলতে হবে দণ্ডিত ব্যক্তি কতদিনের মধ্যে কি করবে। তারা মনে রাখলে সমস্যা নাই, ফ্যাক্টটা মনে রাখেন যে কোন ধরনের দণ্ডের ক্ষেত্রে আপিলের সময় বলে দিতে হবে মৃত্যুদণ্ড। দায়রা আদালতের রায় ও দণ্ডাদেশের অনুলিপি অগ্রগতি করতে হবে জেলা ম্যাজিস্ট্রেট এবং সেই সাথে চিফ মেট্রোপলিটন বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বরাবর। 9 নং প্রশ্ন ভিভিআই, দায়রা আদালতের রায়ের কপির জন্য আসামিপক্ষ আবেদন করলে তা দিতে হবে খরচ বাদে কোনো বিলম্ব ছাড়া। দায়রা আদালতের যে রায়ের কপি আসামি যদি চায় তারে দিতে হবে খরচ বাদে কোনো কি ছাড়া, বিলম্ব ছাড়া। মাসুদ কি দেয়? ওই আদালতের বেশি লাগে। আচ্ছা, কিন্তু আসামি কিন্তু খরচ বাদে বিলম্ব ছাড়া তার রায় পাওয়ার কি আছে, অধিকার আছে। ফৌজদারি কার্যবিধির কত ধারায় বলছে? 371। ম্যাজিস্ট্রেট কোর্ট কর্তৃক বিচার হলে সেই ক্ষেত্রে রায়ের কপি নিতে আসামির কি লাগবে, খরচ লাগবে। 368 দ্বারা আগেই লিখে আপনাদের বলেছি যে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, আর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে কোথায় প্রেরণ করতে হবে তার রায় উল্লেখ থাকবে না। এটা কত দ্বারা? 368 দ্বারা। ফাঁসি বন্ধ থাক সময় থাকলে আরো বলো ভালো লাগবে না খালি কি বুঝেন নাই? দায়রা আদালতের রায়ের কপি আসামি পাবে কোনো প্রকার খরচ ছাড়া 371 দ্বারাই। দায়রা আদালতের রায়ের কপি আসামি পাওয়ার হকদার কোনো প্রকার খরচ ছাড়া, এবং এটা বলা হয়েছে কত ধারায়? 371 ধারায়। আচ্ছা আসেন আমরা আর একটু পরে ফেলি, আরো 9 মিনিট আছে, কাজে লাগাই। না আজকে পরীক্ষা নাই। মৃত্যুদণ্ড অনুমোদন, আপনি আসেন সপ্তাহে একদিন, তাইতে আপনার কি দাবি দাওয়া দেখেন তো। ধরেন আমি আপনাদের একটা কথা বলি, আপনাদের তো ভাগ্য ভালো ওই জায়গায় এসে পড়তেছেন। যদি তারা ঢাকা যায়, অনেকে কষ্ট করে ঢাকা যায়, তাদের কি, তারা কি হয় বলেন? ঢাকা যাইতে আসতেই তো কত টাকা লাগে আসে। তা আপনি ওই ইফতারি কিনে বাসে উঠে খাইতে খাইতে চলে যাবেন, বা এই জায়গায় ইফতার করে তারপরে যাবেন, সমস্যা কি? উকিল হবেন আর একটু কষ্ট করবেন না? আবার দাওয়াত আছে দেখেন।
আচ্ছা দেখেন, আমরা একটু পড়াশোনা মৃত্যুদণ্ড অনুমোদন শুনেন। কনফার্মেশন অফ ডেথ সেন্টেন্স আন্ডারলাইন করেন ধারা 374 থেকে 379, 374 থেকে 379। আমরা যখন শুধু 31 ধারা পড়েছিলাম, 31 ধারায় বলা হয়েছিল হাইকোর্ট ডিভিশন আইন অনুমোদিত যে কোনো সাজা দিতে পারে। 31-1, 31-2 বলছিল দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ যে কোনো আইন অনুমোদিত সাজা দিতে পারে, তবে মৃত্যুদণ্ড দিলে হাইকোর্টের অনুমোদন দরকার। এই সেই হাইকোর্টের অনুমোদন। দায়রা জজ তো মৃত্যুদণ্ড দিতেই পারে, কিন্তু এই জায়গা কনফার্মেশন লাগবে কার? হাইকোর্টের। তিনি মৃত্যুদণ্ড দিয়ে দিছে, বাট এরপরে অনুমতি লাগবে হাইকোর্টের। এই হাইকোর্টের যে মৃত্যুদণ্ড যে অনুমোদন, এই সম্পর্কে বলা হয়েছে 374 থেকে 379। তো একটু পরে দেখেন, দায়রা আদালত মৃত্যুদণ্ড প্রদান করেছে এমন মামলার কার্যক্রম 374 ধারা অনুসারে হাইকোর্ট বিভাগে প্রেরণ করবে। মানে দায়রা আদালত মৃত্যুদণ্ড প্রদান করার পরে মামলার নথিপত্র হাইকোর্টে পাঠাই দিবে 374 ধারায়। কত ধারায়? 74 ধারায়। 375 ধারায় ডেথ রেফারেন্স শুনানির সময় হাইকোর্ট বিভাগ অধিকতর অনুসন্ধান করতে বা অতিরিক্ত সাক্ষ্য নিতে নির্দেশ দিতে পারবে। হাইকোর্ট তার নথিপত্র পাওয়ার পরে তিনি অধিকতর অনুসন্ধান করবে বা অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করবে। কত ধারায়? 375 ধারায়। ডেথ রেফারেন্স শুনানি শেষে হাইকোর্ট বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখতে পারে বা বাতিল করতে পারে বা অন্য কোনো সাজা দিতে পারে। কততে? 376 ধারায়। অ্যাকচুয়ালি 376 ধারায় উনি যা খুশি তাই করতে পারে। মানে হলো ওনার কাছে নথিপত্র দায়রা জজ থেকে ওনার কাছে গেল 374-এ, উনি অধিকতর অনুসন্ধান বা সাক্ষ্য গ্রহণ করলো কততে? 75-এ। তারপর উনি ওনার ডেথ রেফারেন্স সিদ্ধান্তে মৃত্যুদণ্ড বহাল রাখতে পারে, বাতিল করতে পারে, অন্য কোনো সাজা দিতে পারে, নতুন বিচারের নির্দেশ দিতে পারে, যা খুশি তাই পারে। কততে? 376। তাহলে ডেথ রেফারেন্সের ডিসিশনটা দেবে কত ধারায়? 373 ধারায়। নিম্ন আদালত থেকে ডেথ রেফারেন্সের ফাইল পত্র যাচ্ছে কত ধারায়? 374 ধারায়। অধিকতর অনুসন্ধান সাক্ষ্য গ্রহণ করতেছে কত ধারায়? 375 ধারায়। একটু পড়ি দেখেন। হাইকোর্ট বিভাগের ডেথ রেফারেন্স দায়রা আদালত মৃত্যুদণ্ডের আদেশ দিলে ফৌজদারি কার্যবিধি 374 ধারা অনুযায়ী মামলার কার্যক্রম হাইকোর্ট বিভাগে দাখিল করতে হবে। মৃত্যুদণ্ডের আদেশ হাইকোর্ট বিভাগে প্রেরণ করলে হাইকোর্ট বিভাগ কি কি করতে পারবে তা 375 ও 376 ধারা আলোচনা করা হয়েছে। চলে আসি আমরা 375। দেখেন, অধিকতর অনুসন্ধান বা অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ আন্ডারলাইন করেন। পরীক্ষায় প্রশ্ন আসবে যে হাইকোর্ট বিভাগ ডেথ রেফারেন্স শুনানিকালে অধিকতর অনুসন্ধান বা অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে কত ধারায়? 375 ধারায়। 374 ধারার অধীনে এমন কার্যক্রম পেশ করার পর 375 ধারার অধীনে হাইকোর্ট বিভাগ অনুসন্ধান অথবা অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে বা দায়রা জজকে অনুসন্ধান করতে বা সাক্ষ্য গ্রহণ করতে কি দিতে পারে? নির্দেশ দিতে পারে। এখন চলে আসি 376 ধারা। 376 ধারায় অ্যাকচুয়ালি উনি কি করতে পারে বলেন? যা খুশি তাই করতে পারে। ডেথ রেফারেন্স শুনানি শেষে হাইকোর্ট বিভাগ যে সিদ্ধান্ত দিতে পারে, দেখেন, মৃত্যুদণ্ডের আদেশ অনুমোদন করতে পারে। মানে যে মৃত্যুদণ্ড দিছিল সেটা কি করতে পারে? বহাল রাখে। বা আইনে অনুমোদিত অন্য কোনো শাস্তি দিতে পারে। মৃত্যুদণ্ডের আদেশ বাতিল করতে পারে। বা দায়রা আদালত যে দণ্ডে আসামিকে দণ্ডিত করতে পারতো সেই দণ্ড কি দিতে পারে। বা একই অভিযোগে বা সংশোধিত অভিযোগে নতুন বিচারের কি নির্দেশ দিতে পারে। বা আসামিকে কি দিতে পারে? খালাস দিতে পারে। তাহলে কি কি হলো? যা খুশি তাই। উনার কাছে যেটা যৌক্তিক মনে হয় উনি 376 ধারায় সেই আদেশ দিতে পারে। তবে উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে, আন্ডারলাইন করবেন, এটা গুরুত্বপূর্ণ, উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের মেয়াদ শেষ না হলে বা আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালত এমন আদেশ দিবে না। সাধারণত এই ডেথ রেফারেন্সের শুনানি আর আপিলের শুনানি একসাথেই করে। নাইলে যদি আপিল শুনানি আলাদা করে, ডেথ রেফারেন্স আলাদা করে, তাহলে হাইকোর্টের সময় কিন্তু কয়বার ব্যয় হবে? 2বার। এই কারণে আপিল করলে আর ডেথ রেফারেন্স এই দুইটার শুনানি কিভাবে করা হয়? একসাথে করা হয়। প্র্যাকটিসে এটা আছে। তবে এখানে বলছে যে আপিলের মেয়াদ কি না হলে, শেষ না হলে বা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ডেথ রেফারেন্সের কোনো আদেশ দেওয়া যাবে না। জেনে রাখা ভালো। 376 ধারায় হাইকোর্ট বিভাগ মৃত্যুদণ্ড বহালের আদেশ দিলে বা অন্য কোনো আদেশ দিলে কোন প্রকার বিলম্ব ছাড়া উক্ত আদেশের কপি, আন্ডারলাইন করবেন, দায়রা জজের নিকট প্রেরণ করতে হবে। 379। 376-এ তিনি যে আদেশটা দিলেন এই আদেশের কপি দায়রা জজের কাছে পাঠাইতে হবে। কত ধারায়? 379। দায়রা জজ, আন্ডারলাইন করবেন, ওয়ারেন্ট ইস্যু করে বা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে
381 ধারায় সেটা কার্যকর করবে। তাহলে দেখেন, আমি আবার বলি, 374-এ হলো দায়রা জজের কাছ থেকে ডেথ রেফারেন্সের জন্য নথিপত্র গেল হাইকোর্টে 374, হাইকোর্ট বিভাগ অধিকতর অনুসন্ধান বা অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করলো 375, তিনি তার সিদ্ধান্তে যা খুশি তাই করতে পারে 373, যা করলো না কেন দায়রা জজের কাছে পাঠাবে 379, দায়রা জজ ওয়ারেন্ট ইস্যু করে বা অন্য কোনো ভাবে কার্যকর করবে কত, 381। মৃত্যুদণ্ডে দণ্ডিত কোনো মহিলা গর্ভবতী হলে হাইকোর্ট বিভাগ 382 ধারায় মৃত্যুদণ্ড স্থগিত করতে পারে এবং যাবজ্জীবন কারাবাসে কি করতে পারে, কমাতে পারে। এই জায়গায় আমি আপনাদের একটু সংশোধন করে দিছিলাম, মনে আছে কি লিখে দিছিলাম বলেন? করবে, স্থগিত করতে পারে না, স্থগিত করবে। যদি কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত মহিলা সে যদি গর্ভবতী হয় তাহলে স্থগিত করবে, এটাই আদালতের জন্য বাধ্যতা হলো। কিন্তু যাবজ্জীবন কারাবাসে কমাতেও পারে, নাও পারে, কিন্তু স্থগিত করতে তিনি কি বাধ্য। এটা বলেছে কততে, 382। কাটেন না এখনো? করবে করবে করবে, করতে পারে জায়গা লেখেন করবে। তাহলে কোন মহিলা যদি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হয় এবং তিনি যদি গর্ভবতী হন তাহলে কি করবেন বলেন? মৃত্যুদণ্ড স্থগিত করবে, কে করবে? হাইকোর্ট। এবং স্থগিত মৃত্যুদণ্ড স্থগিত করে তার সাজাটা যাবজ্জীবন কারাবাসে কমাতে পারে, এটা কিন্তু বাধ্য না, এটা উনি কমাতেও পারে নাও পারে। কি স্বপন সাহেব? আচ্ছা, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। দেখেন 2 নং প্রশ্নটা দেখেন, কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 অনুযায়ী মৃত্যুদণ্ড বহাল করেন কে? হাইকোর্ট বিভাগ। ফৌজদারি কার্যবিধির কোন ধারায় গর্ভবতী স্ত্রীলোকের মৃত্যুদণ্ড স্থগিতের বিধান রয়েছে? 382। কে করে? করতে কি বাধ্য? স্থগিত করতে বাধ্য, কিন্তু যাবজ্জীবন কারাবাসে কমাতে বাধ্য না। সেলফ প্র্যাকটিসে ইনশাল্লাহ যা যা আছে এগুলো পারবেন। 12 নং প্রশ্নটা ভিভিআই, 12 নম্বরটা। জি, অন্য কোনো না, যাবজ্জীবন কারাদণ্ডই। দেখেন, হাইকোর্ট যাবজ্জীবন কারাদণ্ডই কমাতে পারে। হাইকোর্ট বিভাগ 376 ধারায় যে দণ্ডাদেশ বহাল রেখে বা নতুন যে শাস্তি বা অন্য যে আদেশ দিবে তার স্বাক্ষর করবে সর্বনিম্ন কতজন বিচারক? 2 জন, সর্বনিম্ন 2 জন। আপনি মনে রাখবেন 376 ধারায় ওই যে যা খুশি যে তাই করলো, বহাল রাখুক, বাতিল করুক, নতুন বিচারের নির্দেশ দিক, এখানে ওই আদেশটাই স্বাক্ষর করবে সর্বনিম্ন কয়জন? 2 জন। 377 ধারায় বলেছে। তারা মনে রাখার দরকার নাই, আপনি জাস্ট মনে রাখেন স্বাক্ষর করবে কয়জন? 2 জন, শেষ। 15 নাম্বার দেখেন, মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য পরোয়ানা জারি করতে পারে কে? যে আদালত প্রকৃতপক্ষে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিল, মানে দায়রা জজ। 17 নাম্বারটা দেখেন, ফৌজদারি কার্যবিধির ড্যাশ দ্বারা হাইকোর্ট বিভাগ গর্ভবতী স্ত্রীলোকের মৃত্যুদণ্ড স্থগিত করতে পারে 382 ধারায়। সর্বশেষ ধারা 19 নাম্বার, যে ফৌজদারি কার্যবিধির 382 ধারায় হাইকোর্ট বিভাগ গর্ভবতী স্ত্রীলোকের কি করতে পারে? মৃত্যুদণ্ড স্থগিত করবে, লেখেন করবে। আর মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাবাসে কি করতে পারে? হ্রাস করতে পারে, মানে স্থগিত করবে, করতে পারে না, করবে। তো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ আগামী সোমবারে আসেন। না, একটু দ্রুত শেষ করতে হবে। যাই হোক, দেখেন 3টায় চলে আসবেন, 3টায়। কষ্ট করে বেরোয় দেন। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।